ভেবেছিলাম বাসর রাতে স্বামী অনেক আদর যত্ন করবে, এই করবে সেই করবে, কিন্তু বান্ধবীদের কথার সাথে কোনো মিলই খুঁজে পেলাম না। আজ আমাদের বাসর রাত, তবু একটু জড়িয়ে ধরলো না, আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। তাহলে বিয়ে করলে কেন? আমি একটি মেয়েকে ভালোবাসি যেন কেন যে বাবা এই পিচ্চি এতিম মেয়েটাকে আমার ঘাড়ে গছিয়ে দিল বুঝতে পারলাম না। তাই রাগে দুঃখে আমি খাটের একপাশে চুপচাপ বসে আছি। নতুন বইয়ের কোনো প্রশ্নের উত্তর দিলাম না। কি ব্যাপার, কিছু বলছো না কেন? কেন আমাকে বিয়ে করেছো? কিছু করবে না? আচ্ছা বাদ দাও ওইসব কথা। এখন আমার দিকে তাকিয়ে দেখো, আমার বুকের ঠিক বাম পাশটা একটা তিল আছে। বুকের বাম পাশে তিল থাকলে নাকি বর অনেক রোমান্টিক হয়, বউকে খুব আদর করে। নতুন বইয়ের মুখে এসব কথা শুনে বিস্ময়ের দৃষ্টি তাকিয়ে, মানে এই তোমার কি লজ্জা শরম নেই? কি বলছো এসব? চুপচাপ ঘুমাও, নইলে কিন্তু নিচে শুতে হবে। 13 বছর বয়স হবে কিনা সন্দেহ আছে, আর কথা বলে কি এক একটা। হায় আল্লাহ, কি বললে? তুমি না আমার স্বামী? ভাবি বলেছে স্বামীর কাছে সব বলতে হয়। আচ্ছা, আরো কোথায় কি আছে বলবো কি? জানো, আমার না নাভির কাছে। আল্লাহ আমাকে বাঁচাও, মেয়েটা তো দেখছি আমায় পাগল বানিয়ে ছাড়বে। এই পিচ্চি চুপ করবে? শুনেছি বাসর ঘরে নাকি এই হয় সেই হয় স্বামী স্ত্রীর মাঝে। তুমি তো দেখছি কিছুই করছো না, একটা কিস তো করতে পারো। চাই রোমান্টিক তুমি। আচ্ছা, জড়িয়ে নিতে তো পারো, তা না করে মাঝখানে কোল বালিশ দিয়ে রাখছো। এত সব কথা কার কাছে শুনেছো? কেন, বান্ধবীদের কাছে শুনেছি। বান্ধবীদের কাছে আরো অনেক কিছু শুনেছি। আর কি কি শুনেছো? বান্ধবীরা বলেছে স্বামী যেমন যেমন করতে বলবে তেমন তেমন করবে। ও আচ্ছা, খুব ভালো তোমার বান্ধবীরা। এখন তুমি ঘুমিয়ে যাও। তোমার বান্ধবীরা বলছে না স্বামী যা বলবে তাই করতে, সো তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। তাহলে ঘুমাবো? বাসর রাতে নাকি ঘুমায় না। তুমি কি আমাকে ড্রপ দিচ্ছ? আচ্ছা, কোলবালিশটা অন্তত সরাও মাঝখানে, বাংলাদেশ ভারত করে রেখেছো। এই পিচ্চি চুপ করবে? আমার জীবনটা নরক বানাতে এসেছে। ঘুমা বলছি। শুনেছি বাসর রাতে স্বামী স্ত্রী কত কি করে, আর তুমি আমাকে ঘুমাতে বলছো। আচ্ছা, একটা আইডিয়া শুনবেন আপনি? আবার আইডিয়া? আচ্ছা বলো, কি বলবে? বাসর রাতে কি কি করে আপনি বলেন, আমি সব করব। আইডিয়াটা চমৎকার, তাই না? আর কতবার বলবো, কতবার বলবো তোমাকে আমি স্ত্রী হিসেবে মানি না? তারপরও এত প্যাস প্যাস করিস কেন? আপনি না মানলে কি হবে, আমি আপনাকে মনে প্রাণে স্বামী হিসেবে মানি। বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়। যখনই আল্লাহ তাআলার কালাম পড়ে 3 বার কবুল বলেছি, তখন থেকে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। শুধু ইহকালে নয়, পরকালেও আপনাকে স্বামী হিসেবে আল্লাহর কাছে চাইবো। আচ্ছা এখন তুমি ঘুমাবে নাকি নিচে নামিয়ে দেব? যত সব, জীবনটাই শেষ করে দিয়েছে। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, ছিল বাসর রাত নিয়ে কত পরিকল্পনা, কিন্তু কপালে যে বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে হবে তা কখনো জানতাম না। আচ্ছা, একটা পাপ্পি দিই আপনাকে। এই বলে মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। আমার চোখ জোড়া বন্ধ হয়ে গেল। পিচ্চির নাকের গরম শ্বাস জানান দিচ্ছে পিচ্চিটা কতটা কাছে চলে এসেছে আমার। আমি ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস ঠাস করে চর বসিয়ে দিলাম। এই মেয়ে বাসরাতের শখ জাগছে, নাকি টিপ দিলে দুধ বের হয়ে আসবে, আর সে কিনা বাসরাত নিয়ে লাফালাফি। যত সব, বাবা আমার জীবনটা এভাবে নষ্ট করে দিবে কখনো ভাবিনি। আপনি ভুল বলছেন। নাক টিপ দিলে দুধ বের হয় না, নাক টিপ দিলে পচা বের হয়। আল্লাহ কই রাখছো আমায়? এই মেয়ে চুপ করবি? পিচ্ছি হয়ে এত কথা বলতে হয় না। আমি পিচ্ছি না, আমার বয়স 13 বছর 9 মাস 26 দিন। মনে মনে ভাবছি মেয়েটাকে মারা ঠিক হয়নি, কিন্তু কি করব, পিচ্ছি মেয়েটার জন্য বাবা আমার ভবিষ্যৎটাই নষ্ট করে দিল। আচ্ছা আপনি ঘুমান। আর হাতে ব্যথা পেয়েছেন কি? কথাটা শুনে নিজের অজান্তেই খারাপ লাগলো। পিচ্চিটার দিকে তাকাতেই মনে হচ্ছে এক পূর্ণিমার চাঁদ। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে? মুখ দিয়ে রংধনুর আভা বের হচ্ছে। একই, পিচ্চিটার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। থাপ্পড়টা জোরেই লেগেছে। আচ্ছা তোমার নাম কি? আমাকে বিয়ে করার সময় আপনি আমার নাম শুনেননি? তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না আমার। আমার বাবার জন্য তোমাকে বিয়ে করেছি। এখন নাম কি বলবে? এখন বলে লাভ নেই, বিয়ে করে ফেলেছেন, তারপরেও বলছি শুনেন, আমার নাম মিলি। আচ্ছা মিলি, সরি, তোমার লাগেনি তো? এই নাও, টিস্যু দিয়ে রক্তটা মুছে নাও। আপনি না বলছেন আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না? না মানলে আমার জন্য কষ্ট পেতেন না। এই চুপ করবি? তোকে স্ত্রী হিসেবে কোনোদিন মানি না, আর মানবো না। কাউকে টিস্যু দেওয়ার মানে তাকে বউ হিসেবে মেনে নেওয়া না। বালিশটা নিয়ে চলে গেলাম সোফাতে। আর একটু থাকলে আমি পাগল হয়ে যাব।
কই যাচ্ছেন আপনি? জাহান্নামে যাচ্ছি, চুপচাপ এখানে শুয়ে থাকবি, নইলে তোকে ফ্লোরে শুয়ে থাকতে দেব। আচ্ছা ঠিক আছে। বাতিটা অফ করে শুয়ে শুয়ে ভাবছি, বাবা আমার জীবনটা কিভাবে নষ্ট করে দিবে। রোজা শুনলে বাসায় এসে আমাকে খুন করবে, নইলে সে নিজে গাড়ির নিচে পড়ে মরবে। বারবার রোজার কথা মনে পড়ছে। দুজন দুজনকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, আর মাঝখানে বাবা একটা পিচ্চি বাচ্চা মেয়ে বিয়ে করিয়ে দিল। এবার আপনাদেরকে পরিচয়টা দিয়ে নেই। আমার নাম নিলয়। অনার্স কমপ্লিট করে বাবার হোটেলে খাচ্ছি। হঠাৎ রুমের বাতি কে যেন জ্বালিয়ে দিল। এই পিচ্ছি, কি করো? কেন দেখতে পাচ্ছেন না আপনি? কাপড় খুলছে কেন? আমি কাপড় পরে ঘুমাতে পারি না। যত সব, এই কাপড় পর বলছি। আর যদি কাপড় খুলতে দেখছি কি যে করব। আপনি না বললেন ঘুমাতে, এত ভারী কাপড় পরে কেউ ঘুমায়? আমি প্রচন্ড রেগে গিয়ে বললাম, কেউ না ঘুমালে তুই ঘুমাবি, ঘুমা বলছি। মিলি বাবাকে ডাকতে লাগলো। বাবা, আপনার ছেলে আমাকে কাপড় খুলতে দেয় না। কথাটা বলতে আমি ওর মুখটা চেপে ধরলাম। এই তোমার কি হয়েছে? এসব কথা বাবাকে বলতে হয় নাকি? তাহলে কি করব? কাপড় পরে ঘুমাতে পারি না, তাই বাবাকে ডাক দিচ্ছি। বাবা বলেছে যদি কোনো সমস্যা হয় বাবাকে বলতে। আচ্ছা তাহলে কাপড় খুলেই ঘুমাও। কথাটা বলতে দেরি হয়েছে, মেয়েটার কাপড় খুলতে দেরি হচ্ছিল না। বুঝিয়ে সুঝে কোনো রকম কাপড়টা গায়ে রাখতে বলে এসে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা নাভিলা দরজা ধাক্কাচ্ছে। ভাবি, ও ভাবি, দরজা খোলো, সকাল হয়ে গেছে। নাবিলার ডাকে ঘুম ভাঙতেই চেয়ে দেখি সকাল হয়ে গেছে। তাই তাড়াহুড়া করে বালিশটা নিয়ে বিছানায় রাখতেই দেখি মিলির কাপড় নিচে পড়ে আছে। আল্লাহ, এই কেমন বউ কপালে জুটল, শাড়ি পরে ঘুমাতে পারে না। অন্যদিকে তাকিয়ে, এই তাড়াতাড়ি ওঠো, সকাল হয়ে গেছে। ও, কি হয়েছে মা? ওই চেয়ে দেখ, আমি তোর মা না। এই বলে জোরে ধাক্কা দিতেই মিলির ঘুম ভেঙে যায়। ও তুমি, কি হয়েছে? কাপড় পরে নাও। এখন আবার বলো না আমি কাপড় পরতে পারি না। হ্যাঁ, আমি সত্যিই কাপড় পরতে পারি না, আপনি পরিয়ে দেন না। আমি পরাতে পারি না, কাপড়টাই ঠিক মতো পরতে পারো না। আবার বড় বড় কথা তো বলতে পারো, আমি ছোট না, আমি বড়। আর হ্যাঁ, কাপড় পরাতে পারলেও আমি তোমাকে কাপড় পরিয়ে দেব না, নিজে পরে নাও। বাবা, ও বাবা, আপনার ছেলে আমাকে কাপড় পরিয়ে দেয় না। আমি মিলির মুখ চেপে ধরলাম। ঠিক আছে, পরিয়ে দিচ্ছি। আমি মেয়েদের কাপড় পরাতে পারি না। তারপরেও অন্যদিকে তাকিয়ে মিলিকে কাপড় পরিয়ে দিয়ে বারান্দায় দাঁড়িয়ে রোজার সাথে ফোনে কথা বলছি। রোজার মুখে সুইসাইডের কথা শুনে থমকে গেলাম। মনে হচ্ছে কেউ যেন আমার বুক থেকে কলিজাটা বের করে নিচ্ছে। কি বলবো কিছু ভাবতে পারছি না। রোজাকে বললাম কিভাবে মিলের সাথে বিয়ে হয়েছে আমার। রোজাকে বললাম ওই মেয়েকে কাবিনের 6 লক্ষ টাকা দিয়ে আগামী 6 মাসের মধ্যে ডিভোর্স দিয়ে দেব বলে রোজাকে একটা পাপ্পি দিয়ে ফোনটা রেখে দিলাম। পিছন দিকে তাকাতেই দেখি মিলি আমার পিছনে দাঁড়ানো, চোখ থেকে অশ্রু গাল গড়িয়ে পড়ছে। আমি ফিরে তাকাতেই দৌড়ে রুমে গিয়ে দরজা লক করে দিল। যাবার আগে বলে গেল সে এ জীবন রাখবে না। আমি যাওয়ার আগেই মিলি দরজা লক করে দিল। খুব ভয় হচ্ছে। দরজার কাছে গিয়ে বললাম, প্লিজ আমার পিচ্চি বউ, দরজা খোলো, আর এমন কথা বলবো না, খুব কষ্ট হচ্ছে। মনে মনে ভাবলাম মা বাবাকে ডাক দেই, মিলি যদি কিছু করে ফেলে। যখনই মাকে ডাক দিব তখনই পিচ্চিটা দরজা খুলে বলল, কি বললা? আমি তোমার পিচ্চি বউ? তুমি কি করে ভাবলে আমি সুইসাইড করব আর ওই শাকচুন্নিটা তোমার সাথে ঘর করবে? আমি তোমায় ছাড়ছি না। আমি সব শ্বশুরকে বলে দিব। বলবো তুমি এক শাকচুন্নিকে বলছো যে তুমি তাকে বিয়ে করবে, আমাকে ডিভোর্স দিবে। আমি মিলিকে সান্ত্বনা দিয়ে বললাম, আরে না, মজা করছি, আমার বউটা কত কিউট। তুমি মিথ্যা কথা বলছো, আমাকে ঢপ দিচ্ছ। আমি বাবাকে ঠিকই বলে দিব। প্লিজ মিলি, বাবাকে বলো না। বলবো না, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত বলো? আমাকে 5 মিনিট কিস করতে হবে। হোয়াট? তোমাকে কিস করতে হবে? না, লিপ কিস করতে হবে। সম্ভব না, প্লিজ মিলি, পাগলামি করো না। কি করব? আমি না তোমার বউ? বাসরাতে কিছু করছো না বিড়াল মারছো নাকি অন্য কিছু? একটা বিড়াল ধরে মারলে কি এমন ক্ষতি হতো? ভাবি তো বলে দিল ঠিক মতো বিড়াল মারতে, এখন আবার লিপ কিসও করতে চাচ্ছ না। আমি ছোট বলে ঠকাচ্ছ। আমি বাবাকে সব বলে দিব। বলবো যে আচ্ছা বলছি। বাবা, ও বাবা। কথাটা বলার আগে অনিচ্ছা সত্ত্বেও নিজেকে বাঁচাতে পিচ্চিটার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। চোখ যারা বন্ধ হয়ে আছে, পিচ্চিটা শক্ত করে জড়িয়ে ধরেছে আমায়। আমি ছাড়াতে চেয়েও ছাড়াতে পারছি না। হঠাৎ দরজার বাইরে থেকে জান্নাত ডাকছে। জান্নাত দরজা ধাক্কা মেরে খোলার সাথে সাথেই মিলিকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিলাম। বাবা আমাকে আজ অফিসে যেতে বলছে।
জান্নাতকে বললাম, বাবাকে বল আমি অফিস যাচ্ছি। বাসা থেকে বের হয়ে স্বস্তির নিঃশ্বাস নিলাম, পিচ্ছিটার হাত থেকে বাঁচলাম। অফিস যাচ্ছি, গাড়িতে থাকা অবস্থায় একটা মেসেজ আসলো। মেসেজে লেখা, ইমুতে আসো। ইমুতে গিয়ে দেখি রোজা হাত কেটে পিক দিয়েছে। সাথে সাথেই ফোন দিলাম। কতক্ষণ রিং হওয়ার পর ফোন ধরলো রোজা। এই পাগলি, এমনটা কেউ করে? আমি কাকে নিয়ে বাঁচবো? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। কি করব? তোমার বউ হয়ে তোমার বাড়িতে আমার যাওয়ার কথা ছিল। নিজের ভালোবাসার মানুষ অন্যের বুকে, যাকে নিজের থেকে বেশি ভালোবাসতাম, আর সে আমার নয়। কেন যে আল্লাহ আমাকে এসব দেখার জন্য বাঁচিয়ে রেখেছে। আমি সত্যি বাঁচতে চাই না নিলয়। যে জীবনে তোমাকে পাবো না, সে জীবন রেখে লাভ কি বলো? প্লিজ থামবে তুমি? আমার যে আর সহ্য হচ্ছে না। প্লিজ তুমি আজ বিকেলে আমার সাথে পার্কে দেখা করো। আচ্ছা ঠিক আছে, আমি বিকেল 4টায় দেখা করব। আমি অফিস শেষ করে 4টায় পার্কের দিকে রওনা হলাম। পার্কে গিয়ে দেখি রোজা নীল শাড়ি পরে আছে। রোজার পাশে গিয়ে বসলাম। বাতাসে রোজার চুল থেকে মাতাল হাওয়া ভেসে আসছে। আমার বসা দেখে রোজা আমার দিকে চেয়ে কেঁদে ফেলল। রোজার চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। মনে হচ্ছে আমার হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হচ্ছে। রোজার কাজল কালো চোখ জোড়া চোখের পানিতে লিপটে যাচ্ছে। চোখগুলি ফুলে গিয়েছে। হাতের দিক তাকাতেই কলিজাটা কেঁপে উঠল। রোজার হাতে ব্যান্ডেজ, বুঝতে বাকি রইল না যে এটা রোজার পাগলামি। চোখ দিয়ে অনবরত পানি আসছে। কিভাবে ভুলবো 3 বছরের ভালোবাসা? কাঁদতে কাঁদতে রোজা বলল, এই, তুমি কাঁদছো কেন? তুমি না আমার প্রাণ। আর কত কষ্ট দিবে জানো? যখন শুনেছি তোমার বিয়ে হয়ে গেছে, মনে হচ্ছে প্রাণটা কেউ বের করে নিচ্ছে। কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে, সব আজ শেষ। আমায় একটু বুকে নিবে? রোজার বলতে দেরি হয়েছে, পাগলিটাকে শক্ত করে জড়িয়ে নিতে দেরি হয়নি আমার। বুকটা কেমন যেন ভিজা ভিজা লাগছে। পাগলিটার চোখের পানিতে গায়ের শার্টটা ভিজে যাচ্ছে। পাগলিটা এমনভাবে জড়িয়ে ধরেছে, মনে হচ্ছে ছোট্ট বাচ্চা ভয় পেলে যেভাবে আঁকড়ে ধরে থাকে সেভাবে জড়িয়ে আছে আমায়। এভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পর বললাম, কি হলো? আর কতক্ষণ জড়িয়ে ধরে থাকবে আমায়? পার্কের সবাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমাদের দিকে। কি করব? তোমার বুকটাতে যে আমার ঠাঁই। জানো নিলয়, প্রতি রাতে স্বপ্নে দেখতাম তোমাকে নিয়ে, কতটা ভালোবাসতাম তোমায়। কিন্তু আজ তুমি অনেক কাছে থেকেও অনেক দূরে। নিলয়, আমার কপালে একটা চুমু দেবে? খুব কাছে পেতে ইচ্ছে করছে তোমায়, দাও না। আবারও বুকে টেনে নিয়ে কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। আচ্ছা নিলয়, তুমি না বলেছো এই মেয়েকে ডিভোর্স দিবে? হ্যাঁ বলছি। তাহলে আমার মাথা ছুঁয়ে কসম করো ওকে ডিভোর্স দিবে। যদি ডিভোর্স না দাও তাহলে আমার মরা মুখ দেখবে। রোজার কথাটা যেন কলিজাতে গিয়ে বিঁধল। নিজের অজান্তে রোজার মাথায় হাত রেখে ওয়াদা করলাম, মিলিকে ডিভোর্স দেব। কথাটা বলার সময় পিচ্ছির মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠেছিল। রোজাকে ওর বাসায় পৌঁছে দিয়ে ফোনটা বের করে দেখি 50টি মিস কল। ফোন সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারিনি। সন্ধ্যায় বাসায় এসে দেখি মিলি কোথাও নেই। মা বলল ফ্রেশ হয়ে আসতে। ফ্রেশ হওয়ার জন্য যখনই বাথরুমের দরজা ধাক্কা দিয়েছি তখনই এক চিৎকার। ও মা গো, ভূত! মিলির চিৎকারে মিলির দিকে তাকাতে দেখি পিচ্চিটা গোসল করছে, শরীরে কাপড় নেই। এক দৌড়ে বাথরুম থেকে বের হয়ে সোজা রুমে গিয়ে বসে আছি। কিছুক্ষণ পর দেখি পিচ্চিটা ভেজা চুলে আয়নার সামনে গিয়ে বসলো। শাড়িটা কোনো রকম শরীরে পেঁচিয়েছে। আমার শরীরটা রাগে ফাটতেছে। বাথরুমের ঘটনার কথা মনে করে ওকে জিজ্ঞেস করলাম, ওই পিচ্চি মেয়ে, বাথরুমে গোসল করতে দরজা লক করে দিতে হয় না? নিতে হয় তো। আমি তো জান্নাতকে বলেই দিয়েছি আমি দরজা বন্ধ করে গোসল দিতে পারি না, ভয় হয়। আর ওকে পাহারা দিতে বলেছি যেন কেউ না আসে। মনে মনে বলছি, এই জন্যই তো ডেভিড বোনটা ওয়াশরুমে যেতে দেখে মুসকি মুসকি হাসলো। এদিকে পিচ্চিটার দিকে চেয়ে দেখি পিচ্চিটার চোখে কাজল দিতে গিয়ে চোখের নিচে লেপটে ফেলেছে। যতটা না রাগ হচ্ছে তার চেয়ে বেশি হাসি পাচ্ছে। এই গোমরা মুখ, হাসো না কেন? আমি কি করব? কখনো কোনোদিন সাজিনি। কিন্তু তুমি আমাকে আদর করো না, ভালোবাসো না, তাই আমার লক্ষ্মী ননদিনীটা আমাকে এভাবে সাজিয়ে বলেছে। কিন্তু আমি তো কাজল দিতে পারি না। দিয়ে দাও না, সেদিনের মতো শাড়ি পরিয়ে দাও না। পিচ্চিটার কথা শুনে খুব রাগ হচ্ছে। বাবা যে কি দেখে পিচ্চিটাকে আমার ঘাড়ে চাপিয়েছে। এ পিচ্চি, আরেকবার শাড়ি এবং কাজল দিয়ে দেওয়ার কথা বললে ঘর থেকে বের করে দেব। পিচ্চিটা আমার কথা শুনে কান্না করে দিল। হেসকে দিতে দিতে বলল, আমাকে তাড়িয়ে দিও না। তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমার যে কেউ নেই তুমি ছাড়া। আমি রুম থেকে বের হয়ে গেলাম। মা খাবার বেড়ে দিলে যখনই খাবার মুখে দেব তখনই মা বলল, নিলয় বাবা, মিলি মা এখনো খায়নি। মিলি বলেছিল তুই আসলে খাবে।
জানিস বাবা, ছোট্ট মেয়ে তো, সারাদিন এত করে বললাম তারপরেও কিছু খায়নি। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না, ওকে নিয়ে একসাথে খা। মার কথা শুনে অজান্তে মনটা খারাপ হয়ে গেল পিচ্চি মেয়ের পাগলামি দেখে। আচ্ছা মা, তুমি বসো, আমি মিলিকে নিয়ে আসছি। এই বলে রুমে গিয়ে দেখি পিচ্চিটা ড্রেসিং টেবিলের সামনে বসে এখনো কাঁদছে। এই মিলি, তুমি এখনই খাওনি কেন? স্বামীকে ছাড়া স্ত্রী খায় নাকি? আচ্ছা চলো একসাথে খাবো। আর হ্যাঁ, আজকের পর খাওয়ার সময় হলে খেয়ে নিবে, আমার জন্য অপেক্ষা করতে হবে না। না, আমি খাবো না। তুমি একটা পচা, আমাকে আদর করো না। খেতে পারি, তার আগে আমার চোখে কাজল দিয়ে দিবে, কালকের মতো শাড়ি পরিয়ে দিবে। জানো, তোমার স্পর্শ আমার অঙ্গ জুড়ে থাকে। তুমি বলছো না তোমার স্পর্শে আমি কতটা শিহরিত। নিজের অনিচ্ছা সত্ত্বে পিচ্চিটার চোখে কাজল এবং শাড়ি পরিয়ে দিলাম। রাতে একসাথে খেয়ে একটা বালিশ আর চাদর নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। পিচ্চিটাকে খাটে শুতে দিয়ে পিচ্চিটা খাটে শুয়ে থাকবার জন্য বললে ধমক দিতেই আর কিছু বলিনি। রাতে ঘুমিয়ে গেছি, হঠাৎ বুকটা ভারী ভারী লাগছে। চোখ খুলতেই ভূত দেখার মতো ভয় পেলাম, কারণ মিলি আমার বুকে শুয়ে আছে। চাঁদের আলো জানালার কাজ ভেদ করে পিচ্চিটার মুখ পড়েছে। চাঁদের আলো জানালার কাজ ভেদ করে পিচ্চিটার মুখে পড়েছে। এত মায়াবী লাগে কোনো মেয়েকে চাঁদের আলোয় না দেখলে অজানাই থেকে যেত। হঠাৎ রোজার কথা মনে হতেই পিচ্চিটাকে বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য ধাক্কা দিতেই আরো শক্ত করে জড়িয়ে ধরল। এই কি করছো? ওঠো বলছি। মিলি ঘুমের মাঝে চোখ খুলতে খুলতে বলল, আমার স্বামীকে জড়িয়ে ধরে আছি, এতে খারাপের কি? আমার অধিকার আমি আদায় করে নিব। বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বলতে লাগলাম, তোকে বলছি না আমাকে স্বামী না ভাবতে, কেন জড়িয়ে ধরে আসিস? আমি বলছি না তোকে ডিভোর্স দিব? কথাটা বলতেই খাটে চলে গেল মিলি। আমি আবার গভীর ঘুমে হারিয়ে গেলাম। এদিকে ঘড়ির কাঁটা 1টা বাজতেই মিলি ঘুম থেকে উঠে সুন্দরভাবে অজু করে 2 রাকাত নামাজ শেষ করে মোনাজাত ধরে বলল, হে পরওয়ারদিগার, আমার আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান। তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তুমি ছাড়া তো আমার কষ্ট বোঝার মতো কেউ নেই। এই মধ্যরাতে পৃথিবীর সবাই যখন গভীর ঘুমে, তখন তোমার অভাগী বান্দিটা তোমার দরবারে 2টি হাত তুলে ধরেছে। তুমি তো দেখো না আল্লাহ, আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি। আমার বুক থেকে আমার স্বামীকে তুমি কেড়ে নিও না। তোমার পবিত্র কালাম পড়ে বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি, এ বাঁধন ছিন্ন করো না। বাঁচবো না আল্লাহ। ও আল্লাহ, আমার স্বামীর পায়ের নিচের জায়গাটুকু আমাকে ভিক্ষা দাও। কথাটা বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। বাবা আজকে অফিসে যেতে হবে না বলে মিলিকে কলেজে ভর্তি করিয়ে দিতে বলল। আমি বাবার কথা না করতে পারি না, তাই অনিচ্ছা সত্ত্বেও ডিস্টার্বকে নিয়ে বাইকে করে রওনা দিলাম। মিলিকে কলেজে ভর্তি করে দিয়ে যখনই কলেজ গেট পার হয়েছি, তখনই দেখি কলেজের পাশে রেল লাইনের উপর রোজা দাঁড়িয়ে আমার দিকে এমনভাবে চেয়ে আছে যেন এখনই সব কিছু পুড়ে ছাই করে দেবে। পিছনে তাকিয়ে দেখি ট্রেন আসছে। আমি বুঝতে পারলাম রোজা আসলে আত্মহত্যা করতে চাইছে। রেল লাইনে পাথর থাকায় বাইক নেওয়ার সম্ভব নয়, তাই বাইক ফেলে দিয়ে দৌড়াতে দৌড়াতে রোজাকে ডেকে বললাম, রোজা সরে যাও, তোমার পিছনে ট্রেন আসছে। রোজা তুমি কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমি দৌড়ে গিয়ে ট্রেন আসার আগে ওকে সরিয়ে দিয়ে কষে একটা থাপ্পড় মারলাম। তারপর রোজাকে বুকে জড়িয়ে বললাম, কেন মন পাগলামি করছো? জানো না তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না। কেন মরতে যাচ্ছিলে? আমি তো সেই কবেই মারা গিয়েছি তখনই, যখন শুনেছি আমার ভালোবাসার মানুষ অন্য মেয়েকে বিয়ে করেছে। বিরহের অনলে প্রতিনিয়ত পড়ছি আমি। আমার দেহটা ছাড়া আত্মাটা সেই কবেই মরে গেছে। জানো, আজ যখন তোমার বাইকের পিছনে এই মেয়েটাকে দেখলাম, কলিজাটা ফেটে যাচ্ছিল আমার। মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাব। তাই ট্রেনের নিচে পড়ে তুমি না এই জীবন নিঃশেষ করতে চেয়েছিলাম। কেন বাঁচালে আমাকে? আমি যে তেলে তেলে শেষ হয়ে যাচ্ছি। প্লিজ তুমি আমাকে গলা টিপে হত্যা করো, নয়তোবা তোমার পায়ের নিচে আমাকে একটু জায়গা দাও। জানো নিলয়, তুমি বিয়ে করার পর একটা রাতও আমি ঘুমাতে পারি না। প্রতি রাতে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি। তোমার বুকে একটু জায়গা দিবে? একটু জড়িয়ে নাও না প্লিজ। রোজার মুখে এমন কথা শুনে বুকের বাঁ পাশটা চিনচিন করে ব্যথা করছে। চোখ দিয়ে টুপটুপ করে পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। কিছু ভাবতে পারছি না। খুব ইচ্ছে করছে রোজাকে জড়িয়ে ধরে বলি, রোজা খুব ভালোবাসি তোমায়, নিজের থেকেও বেশি। মনে মনে কথাটা বললে বুকের ব্যথাটা কমবে।
মনে হচ্ছে কথাটা বললে বুকের ব্যথা কমবে, তাই রোজাকে হ্যাঁচকা টান দিয়ে শক্ত করে বুকে জড়িয়ে নিলাম। কপালে একটি চুমো দিয়ে বললাম, বড্ড ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়, হয়তো নিজের জীবনের চেয়েও বেশি। পাগলিটা কেঁদে কেঁদে শার্ট ভিজিয়ে ফেলেছে। পাগলিটা আরো শক্ত করে জড়িয়ে আছে আমায়। রোজাকে বললাম, খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করছি, মিলিকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিব। রোজা ডিভোর্সের কথা শুনে আবারও জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে চলে গেল। ফোনের দিকে তাকিয়ে দেখি আধা ঘন্টা আগেই কলেজ ছুটি হয়ে গেছে। তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে কলেজের সামনে যেতেই অবাক হয়ে গেলাম। অনেকগুলো মেয়ে জমা হয়ে আছে। কাছে গিয়ে দেখি মিলি ছোট বাচ্চার মতো কাঁদছে। কয়েকটা মেয়ে ওকে বোঝাচ্ছে। আমি কাছে যেতেই মিলি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আর কলেজে আসবো না, তুমি আমায় ভালোবাসো না। সেই কখন কলেজ ছুটি হয়েছে, তবু তুমি নেই। ছেলেরা কিরকম ভাবে আমার দিকে তাকিয়ে থাকে, আমার খুব ভয় হচ্ছিল। আমিও সবাইকে বলে দিয়েছি, আমার দিকে তাকালে চোখ তুলে ফেলবে আমার বর। ঠিক বলেছি তো? মিলির কথা শুনে সবাই মুখ চেপে হাসছে। পাশ থেকে একটা মেয়ে বলে ফেলল, ভাইয়া, পৃথিবীতে খুব কম ছেলেরাই কপালে এরকমের বউ জোটে। আপনি খুব ভাগ্যবান যে এমন একটি বউ পেয়েছেন। একটি মেয়ে যে স্বামীকে এত ভালোবাসতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। সারাটা দিন ক্লাসের মাঝে শুধু আপনার কথাই বলছে। আপনি নিতে আসতে দেরি করছেন বলে ছোট ছোট বাচ্চা মেয়েদের মতো কাঁদতেছে। এ যুগে এমনও মেয়ে পাওয়া যায়? মিলিকে বাসায় রেখে দুপুরের খাবার খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। রাত 9টার সময় ফোন বের করে দেখি বাবা অনেকবার ফোন দিয়েছিল। তাড়াহুড়ো করে বাসায় গিয়ে দেখি বাবা দরজা দাঁড়িয়ে আছে। বাবার সামনে যেতেই বলল, ঘরে নতুন বউ রেখে এত রাত পর্যন্ত কোনো ছেলে বাইরে থাকে শুনি? আজ যদি কোনোদিন এমন হয় তাহলে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আমি কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি মিলি আমাকে ডাকছে। এই শোনো, তুমি খাবে না? আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এই নাও, হাঁ করো। কথাটা বলে মুখের কাছে খাবার তুলে দিতেই একটা থাপ্পড় বসিয়ে দিলাম। খাবার প্লেটটা ফ্লোরে ফেলে দিলাম। তুই কি চাস? আমার জীবনটা তো নরক বানিয়ে দিয়েছিস। আমার বুক থেকে আমার ভালোবাসার মানুষটাকে সরিয়েছিস। এখন আবার বাবার কাছ থেকে আমাদের দূরে সরিয়ে আমার সমস্ত সম্পদ তোর করার প্ল্যান করছিস। আমি তোকে এ মাসেই ডিভোর্স দেব। মিলির ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। তোমার সাথে খাবো বলে খাইনি, ক্ষমা করে দিও। আমি এতিম তো, এতিমখানায় বড় হয়েছি, তাই কোনোদিন মা বাবার আদর পাইনি। তোমার মা বাবাকে আমার নিজের বাবা মা মানে মনে করে নিয়েছিলাম, শুধু ভালোবাসা চেয়েছিলাম। এতিম হয়ে জন্ম নিলেও সম্পদের প্রতি কোনো লোভ নেই আমার। মিলির ন্যাকা কান্না দেখে শরীরটা রাগে ফেটে যাচ্ছে। এই এতিম মেয়েটার জন্যই আজ রোজা মরতে বসেছিল। আমি আবার শুয়ে পড়লাম। মিলি এশার নামাজ পড়ে শুয়ে পড়ল। ফজরের নামাজের আজান শুনে ঘুম ভাঙতেই অবাক হলাম। মিলি মেয়েটাকে রাতে এত বকাবকি করার পরও আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মনে হচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দেই। এই কি হচ্ছে? ওঠো। আর একটু ঘুমাই। মিলি আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি রাগ করে মিলিকে জোরে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিলাম। মিলি উফ করে উঠল। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখি মিলি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। মা ওকে জিজ্ঞেস করলো, বৌমা, তোমার কি হয়েছে? খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন? মা, সকালে খাট থেকে নামতে গিয়ে কোমরে ব্যথা পেয়েছি। মিলি কথাটা বলে করুণভাবে আমার দিকে তাকালো। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আজ বাবা আমাকে আর মিলিকে হানিমুনে পাঠিয়ে দিচ্ছে। আমি আগে থেকে রোজাকে রেডি থাকতে বলেছিলাম, তাই আমাদের সাথে রোজাও কক্সবাজার যাচ্ছে। সবাই জানবে আমি হানিমুন করতে যাচ্ছি মিলের সাথে, কিন্তু না, আমি হানিমুন করব রোজার সাথে। রোজার সাথে কথা বলে ফোন রাখতেই পিছন দিকে তাকাতেই দেখি মিলি গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলছে। আমি দৌড়ে গিয়ে মিলিকে সিলিং ফ্যান থেকে নামালাম। কি করছে এসব? তুমি কি আমাকে জেলের ভাত খাওয়াতে চাও? আমি ছোট বলে, এতিম বলে কারো ভালোবাসা পাবো না? বিয়ের পর সকল নারীই তার স্বামীর অধিকার চায়, আর তুমি বিয়ের পর একটি রাত তোমার বুকে পর্যন্ত ঘুমাতে দাওনি। কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে, কিন্তু তুমি আমাকে রেখে অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে চাইছো। প্লিজ মিলি, একটু বোঝার চেষ্টা করো। এখন এসব বলার সময় নয়। চলো, দেরি হয়ে যাচ্ছে, গাড়ি মিস করবো আবার। মিলি আর কিছু বলল না। মিলির এসব কাণ্ড রোজাকে বললাম। রোজা বলল কোনো চিন্তা না করতে। আমাদের সাথে একই গাড়িতে রোজাকেও কক্সবাজার নিয়ে গেলাম। রাতের বেলা শুয়ে আছি, হঠাৎ রোজা ফোন করে পাশের রুমে যেতে বলল। পাশের রুমে যেতেই রোজা 7 আপের সাথে কি যেন মিশিয়ে দিয়ে খেতে বলল।
আমিও কিছু মনে না করেই খেলাম। রোজাকে খুব কাছে পেতেই ইচ্ছে করছে। নিজের অজান্তে রোজাকে জড়িয়ে ধরে ফেললাম। রোজাও রেসপন্স করলো। আমি আস্তে আস্তে রোজার লিপের সাথে আমার লিপ জোড়া মিলানোর আগেই রোজার ফোনটা ক্রিং ক্রিং করে বাজতে লাগলো। ফোনটা ধরেই রোজা উঠে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পরে সে বলল, বাবু আমি অসুস্থ, কাল যা মন চায় তাই করো প্লিজ। রোজা আমাকে আমার রুমের সামনে রেখে গেল। আমি রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। এখন আমার শরীর আর চোখ দিয়ে উত্তাপ বের হচ্ছে। মিলি আজ খুব সুন্দর করে সেজেছে। নীল শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, সাথে নীল রঙের চুড়িতে কি অপরূপটাই না লাগছিল। মিলির চোখে কাজল দেওয়াতে আরও মায়াবী লাগছে। মিলি এসে খাটে বসতে আমি টান দিয়ে বুকে জড়িয়ে নিলাম। এমন আকস্মিক ব্যবহারে মিলি কিছুটা বিব্রত হয়ে বলল, এই শুনো, তোমাকে একটা কথা বলবো। বলো, কি বলবে? তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে তো আমাকে? আচ্ছা বলো, দেওয়ার মতো হলে দিব। টাকা লাগবে কি? না, আমার টাকা চাই না, আমি তোমাকে চাই। কি বললে তুমি? না কিছু না। শোনো, তুমি আমাকে একটা কিউট মেয়ের মা বানাবে, যার নাম হবে তোমার নামানুসারে নীলা। লজ্জাভরা মুখে কথাটা বলে মাথা নিচু করে ফেলল। ইসরে, বাবুর মা হবার কথা বলে কিরকম লজ্জা পেয়েছে। লজ্জা পাবোই তো। আমি মিলির কানের কাছে মুখটা দিয়ে বললাম, কাছে এসো, তোমাকে নীলার মা বানাচ্ছি। দুষ্টামির ছলে কথাটা বললাম। মিলি ছোট বাচ্চার মতো আমার বুকে মুখ লোকালো। আমি মিলির কপালে একটা চুমু দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। পিচিটা তার ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। এরপর নারী পুরুষের সবচেয়ে ঘনিষ্ঠ কিছু মুহূর্ত পার করলাম। তারপর বুকে জড়িয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মিলির কাপড় চোপড়ের কিছু ঠিক নেই। আমার শরীরে বিভিন্ন জায়গায় লিপস্টিকের দাগ। পিচিটা আমাকে এখনো শক্ত করে জড়িয়ে ধরে আছে। রাতের কথা মনে হতেই লাফ দিয়ে উঠলাম। এ কি করলাম আমি? আমি তো মিলিকে ডিভোর্স দেব, তবে কেন তার সতীত্ব হরণ করলাম? মাথায় কোনো কাজ করছে না। মিলিকে আজ খুব খুশি খুশি লাগছে। বিয়ের পর কখনই এতটা খুশি দেখিনি ওকে। সকালবেলা ফোন দিয়ে রোজাকে সব কিছু বললাম। রোজা আমার কথা শুনে তেলে বেগুনে ফুলে উঠল। রোজাকে বললাম, সব কিছু তোমার জন্যই হয়েছে। তুমি যদি গত রাতে মেডিসিন না খাওয়াতে তাহলে এমনটি হতো না। আচ্ছা বাদ দাও, কোনো চিন্তা করো না। রাতে তোমাকে একটা ট্যাবলেট দিব, সেটা খাইয়ে দিও, তাহলে আর কোনো চিন্তা করতে হবে না। রোজার কথা শুনে বেশ অবাক হলাম, কিন্তু আমি ওকে ভালোবাসি, কথাও দিয়েছি ওকেই বিয়ে করব। তাই আর কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে গেলাম। রাতে একটা ট্যাবলেট নিয়ে বললাম, মিলি, এই ট্যাবলেটটি খেয়ে নাও তো। কিসের ট্যাবলেট এটা? আমি তো সুস্থ, তুমি কিসের ট্যাবলেট খেতে বলছো আমাকে? তোমাকে মিথ্যা বলে লাভ নেই, ক্ষমা করে দিও। গত রাতে তোমার সাথে যা হয়েছে তা নিছক একটি দুর্ঘটনা মাত্র। আমি জানি তুমি যা হারিয়েছ তা পৃথিবীর বিনিময়ে ফিরিয়ে দিতে পারবো না। আমি ডিভোর্স পেপার রেডি করে রেখেছি, তাই আমি চাই না আমার সন্তান তোমার গর্ভে ধারণ করো। চিন্তা করো না, ডিভোর্সের সাথে তোমাকে 20 লাখ টাকার একটা চেক দিয়ে দিচ্ছি, সময় করে ব্যাংক থেকে তুলে নিও। আমার কথাটা শুনে মিলিয়ে আমার দুপা জাপটে ধরে বলতে লাগলো, প্লিজ, তুমি আমার গর্ভের সন্তান নষ্ট করতে বলবে না। তোমার মন চায় তুমি আরো একটা বিয়ে করো, আমি কখনো কোনো দিন স্বামীর অধিকার চাইবো না। তোমার বাড়িতে তো 2টা কাজের মেয়ে রেখেছো, আমাকে নিয়ে না হয় 3টা হবে। প্লিজ, আমার সন্তানকে নষ্ট করে দিতে বলবে না প্লিজ। আমি সারা জীবন তোমার বাসায় কাজের মেয়ে হয়ে থাকবো, কোনো পারিশ্রমিক দিতে হবে না, তবু আমাকে ডিভোর্স দিবে না। আমার সন্তানটা যেন বলতে পারে তুমি তার বাবা। আমি চাই না আমার মতো আমার অনাগত সন্তানটা বৃত্তিহীন পরিচয় বড় হয়। প্লিজ, একটা এতিমকে এভাবে ফিরিয়ে দিও না। তোমার পায়ের নিচে একটু জায়গা দিও, নয়তো গলা টিপে মেরে ফেলো। এই কি করছো? পা ছাড়ো। আমি পারবো না, আমার জীবনে রোজা ছাড়া কেউ নেই। এখন ট্যাবলেটটা খেয়ে নিবে, যদি না খাও মনে করব তুমি আমার বুকে পা রেখে তুমি গর্ভধারণ করবে। এখন তোমার ইচ্ছা। প্লিজ এমন কসম দিও না, আমার কাছে যে তোমার স্থান সবার উপরে। পারবো না আমি তোমার বুকে পা রেখে এই সন্তানকে নিজের মাঝে বড় করতে। ক্ষমা করে দিও মিলি, এছাড়া আমার কোনো উপায় ছিল না। এই নাও পিল, আর এই নাও পানি, খেয়ে নিও। আচ্ছা দাও। এই বলে জন্ম নিয়ন্ত্রণ পিলটা হাতে নিয়ে নিল। চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে হয়তো আমি বলবো পিল খেতে হবে না মিলি, কিন্তু না, আমি কোনো কথা বললাম না। মিলি আমার দিকে তাকিয়ে থেকে বিষ যেমন করে মানুষের মুখে নেয়
তেমনি করে মুখে নিয়ে নিল। গ্লাস থেকে একটু পানি মুখে দিল। নিজের অজান্তেই মনে হচ্ছে খুব বড় একটা পাপ করে ফেললাম। এরই মধ্যে বাবা ফোন করলো যে বাবা অসুস্থ, তাই বাড়ি ফিরে যেতে হবে। মনে মনে স্থির করে নিলাম বাড়িতে ফিরেই ডিভোর্স পেপারের জন্য আবেদন করব। আর তাই মিলিকে নিয়ে বাসায় ফিরলাম। রোজা আমাকে খুব জরুরি দেখা করতে বলেছে, তাই রোজার সাথে দেখা করলাম। রোজা আমাকে বলল, আমি তোমাদের বাড়ি রহিমের কাছে খবর পেয়েছি যে তোমার বাবা নাকি তোমার সম্পত্তি মিলির নামে লিখে দিবে। তাই আমাদের ভবিষ্যতের জন্য মিলিকে আমাদের পথ থেকে সরিয়ে দিতে হবে। আমি তোমাকে না বলে একজন প্রফেশনাল কিলারের সাথে কন্ট্যাক্ট করেছি। না, এ হতে পারে না। আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করতে পারবো না, এটা একেবারেই অসম্ভব। দেখো, আমি চাই না, কিন্তু তোমার বাবা কখনো মিলে বেঁচে থাকতে আমাকে মেনে নিবে না। আর তোমাকে না পেলে আমি বাঁচবো না, সত্যি মরে যাব। তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার প্রাণ। তোমার বুকে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। প্লিজ কান্না করো না। আমি সব সইতে পারি, কিন্তু তোমার কান্না সহ্য করতে পারি না। তোমাকে যে বড্ড ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে কি করে সরিয়ে ফেলি? আল্লাহ কি ক্ষমা করবে আমাদেরকে? জানি এটা অন্যায়, কিন্তু এছাড়া আমাদের কোনো উপায় নেই। রোজা আমার হাতটা নিয়ে ওর মাথায় চেপে বলল, তুমি আমাকে গলা চেপে মেরে ফেলো, আমি আর বাঁচতে চাই না। জানো নিলয়, মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে, তবে একটা ভাগ ছাড়া, তা হলো তার ভালোবাসার ভাগ। যে স্বপ্ন তোমাকে নিয়ে দেখেছি, সে স্বপ্ন পূরণ করছে ওই মেয়েটা। তুমি আমাকেও হত্যা করতে পারবে না, তোমার স্ত্রীকেও হত্যা করতে পারবে না। ঠিক আছে, তোমার কাউকে হত্যা করতে হবে না। তুমি কিনা আমি এ জীবন দিয়ে কি করব? কথাটা বলে রোজা কাঁদতে কাঁদতে ব্লেড দিয়ে নিজের হাত কেটে ফেলল। হাত থেকে অনেক রক্ত বের হচ্ছে। রোজার চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়তে লাগলো। রোজার রক্ত দেখে নিজের কলিজাটা ফেটে যাচ্ছে। ঠাস করে চর বসিয়ে দিলাম রোজার গালে। আমার থাপ্পড় খেয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। রোজাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, কেন এভাবে পাগলামো করছো? তোমাকে ছাড়া আমি কেমন করে বাঁচবো? ঠিক আছে, মিলিকে তাহলে খুব শীঘ্রই আমাদের মাছ থেকে সরিয়ে আমার ময়না পাখিটাকে আপন করে নিব। রোজাকে বাসায় ড্রপ করে বাসায় এসে দেখি মিলি খাবার নিয়ে বসে আছে। রাত প্রায় 10টা। আমি কিছু না বলে শুয়ে পড়লাম। তুমি খাবে না? কিছু খেয়েছো? তোমার কি মন খারাপ? হ্যাঁ, বাইরে থেকে খেয়ে এসেছি। আর হ্যাঁ, মন খারাপ আমার, আর তার কারণ তুই। পিছের দিকে তাকিয়ে দেখি কাঁদবে কাঁদবে ভাব। কম্বলটা টান দিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভাঙতেই দেখি কেউ একজন শক্ত করে জড়িয়ে রেখেছে আমায়। চোখ খুলেই দেখি পিচ্ছিটা আমার বুকে। নিচের দিকে তাকাতেই চোখ কপালে উঠল। পিচ্ছিটা শাড়ি খুলে নিচে ফেলে দিয়েছে। আমি জানি মিলি শাড়ি পরে ঘুমাতে পারে না, কিন্তু থ্রি পিস তো পরে ঘুমায়। তাহলে আজ ইচ্ছে করেই এমন করছে। আজ পিচ্ছিটাকে এত সুন্দর লাগছে। মাথায় চুলগুলো কপালে পেঁচিয়ে মুখে এসে পড়েছে। মন চাচ্ছে ফু দিয়ে চুলগুলো কপাল থেকে সরিয়ে আলতো করে মিলির কপালে ভালোবাসার পরম স্পর্শ এঁকে দেই। একই আমার গায়ে লিপস্টিকের দাগ। মনে মনে ভাবছি, আজ মনে হয় পুরুষ ধর্ষণ করেছে। আমার বুকে লিপস্টিকের দাগ দেখে বিস্মিত হলাম। মিলির ঠোঁটের দিকে তাকিয়ে দেখি ওর ঠোঁটে এক বিন্দু লিপস্টিক নেই। মনে মনে ভাবছি, পিচ্ছিটা কি সর্বনাশ করছে। আজ কেন পিচ্ছিটাকে এত সুন্দর লাগছে? মন চাচ্ছে সারা জীবনের জন্য আপন করে নেই। হয়তো মিলির সৃষ্টি হয়েছে আমার জন্য, কিন্তু না, আমার বুকে রোজা ছাড়া কারো জায়গা নেই। আমার মন প্রাণ জুড়ে শুধু রোজা। মিলিকে কয়েকবার ডাক দিলাম, উঠল না। তাই জোরে ধাক্কা দিতে চোখ কসলিয়ে উঠল। আমি বললাম, কি ব্যাপার, আমার গায়ে লিপস্টিকের দাগ কেন? আর তুমি কেন আমার বিছানায় শুয়েছ? আমার না খুব ভয় করছিল, আর রাতে আমি কিছুই করিনি, সব তুমি করেছো। আমি তো তোমার সাইডে ঘুমিয়েছিলাম, তুমিই তো আমাকে জোর করে বুকে টেনে নিয়েছিলে। তোমাকে মনে করেছিলাম এমনিতেই তুমি অনেক ভালো, কিন্তু ঘুমের ঘরে তুমি যে এত ডেভিল না, ডেভিলের বস। আমায় লিপ কিস করেছো, ঘাড়ে কিস করেছো, বুকে কিস। এই চুপ, অসভ্য মেয়ে। আর কিছুক্ষণ পর বলবে আমার নাভিতে আরো কত জায়গায় করেছি, বলতে হবে না। তুমি ঘুমাওনি তাহলে? সব জেগে থেকে ইচ্ছা করেই করেছো। এই পিচ্ছি, চুপ করবে? মিথ্যা বলতে লজ্জা করে না? তোমার শাড়ি কে খুলেছে? শাড়ি কেন খাটের নিচে ফেলে রেখেছ? শাড়ি পরতে পারো না? বিয়ে বসেছো কেন? আমি না হয় শাড়ি পরতে পারি না, নিজে তো লুঙ্গিটাও পরতে পারো না, আবার অন্যকে শাড়ি পরার কথা বলে। পিচ্ছিটার কথা শুনে নিজের দিকে তাকাতেই চোখ বন্ধ করে ফেললাম।
চাদরটা গায়ে জড়িয়ে কষে একটা থাপ্পড় দিলাম মিলিকে। থাপ্পড়টা খেয়ে মিলি মাটিতে পড়ে গেল। আমার রাগ চরমে উঠে গেছে। রাগের মাথায় বলতে লাগলাম, তুই মরতে পারিস না? আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস। জন্ম নিয়েই তো মা বাবাকে খেয়েছিস, এখন আমাকেই খাবি নাকি? আর তোকে না বলছি ডিভোর্স দেব, তারপর কেন আমার বিছানায় আসিস? আরেকদিন যদি আমার বিছানায় আসিস তাহলে প্রয়োজনে তোকে খুন করে জেলে যাব। তোমাকে খুব কষ্ট দিয়েছি তাই না? তোমার কোথাও লাগেনি তো? তোমার হাতে কি ব্যথা পেয়েছো? আল্লাহ কেন যে আমাকে বাঁচিয়ে রেখেছে। আমার ছোটবেলাতে অনাথ আশ্রমে বড় হয়েছি, দেখিনি মায়ের মুখ। মা ডাকটাও কখনো ডাকতে পারিনি বাবার কাছে আদরের সুরে কিছু চাইতে। কখনো বাবার কাঁধে চড়ে ঘুরতে পারবই বা কিভাবে? বাবাকে তো কখনো দেখিইনি। আর এখন আসছি তোমাকে জ্বালাতে। জানো, আত্মহত্যা মহাপাপ, সেই জন্যই হয়তো বেঁচে আছি। তা না হলে কখনোই তোমার পথে কাটা হতাম না। তোমার বাড়ির দাসী করে রেখে দিও, পারিশ্রমিক হিসেবে সকাল বিকাল রাতে এভাবে থাপ্পড় দিও। তবুও তো দাসী হয়ে তোমার হাতের স্পর্শটা পাবো। আমি কি করব? ভয় পাই তো। তাই আপনার বুকটাকে নিরাপদ মনে করে শুয়েছিলাম। ক্ষমা করে দিও এই এতিমটাকে। মিলি নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল, আর চোখ থেকে আষাঢ়ে শ্রাবণ ঝর্ণা ধারার মতো পানি গড়িয়ে পড়ছে চোখ থেকে। পিচ্চিটার কথা শুনে নিজের কাছেই খুব খারাপ লাগছে। এভাবে মারাটা ঠিক হয়নি। সবচেয়ে খারাপ লাগছে যখন দেখলাম পিচ্চিটার ঠোঁট কেটে রক্ত পড়ছে। পরদিন মা বাবা জান্নাতকে নিয়ে নানি বাড়ি চলে গেছে। রোজাকে ফোন দিলে রোজা আমাদের বাড়িতে আসে। আমি রোজাকে নিয়ে আমার বেডরুমে ঢুকে পড়ি। মিলি অবাক নয়নে আমাদের দিকে তাকিয়ে আছে, চোখটা ছলছল করছে। মনে হচ্ছে কখন জানি বৃষ্টি নামবে। আমি মিলিকে বললাম, কি হলো, দরজায় দাঁড়িয়ে আছো কেন? আজ তুমি জান্নাতের রুমে থাকবে। আজ রাতে আমাদের এই রুমে বিরক্ত করতে আসবে না। আর হ্যাঁ, আমাদের দুজনের জন্য খাবার নিয়ে এসো। এদিকে মিলি আমার মুখের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। মিলি চলে গেল। রোজা আমাকে জড়িয়ে ধরে বলতে লাগে, কবে পাবো তোমায় সারা জীবনের জন্য? কবে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো? রোজাকে জড়িয়ে ধরতেই রোজার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আমার রোজার ঠোঁট জোড়াকে আবদ্ধ করে ফেলবে ঠিক তখনই মিলি খাবার নিয়ে ঢুকে রুমে। কোনো প্রকার শব্দ না করে আমি রোজাকে ছেড়ে দিই। মিলির দিকে তাকিয়ে বুঝতে পারলাম মিলি কাঁদছে। মিলি ভাবেনি আমি এতটা নিচে নেমে যাব, কিন্তু মিলি জানতো না আমার কলিজার টুকরো হচ্ছে রোজা। রোজাই আমার জীবন মরণ, আমার ভালোবাসার সব রোজার জন্য। মিলি কাঁদতে কাঁদতে খাবার রেখে চলে গেল। রোজার সাথে গল্প করতে করতে কখন যে আমি আর রোজা ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। রোজার সাথে ফিজিক্যালি রিলেশন করতে চাইলেও রোজা বিয়ের পরের কথা বলে। আমরা সিদ্ধান্ত নিয়েছি 1 সপ্তাহ পর বিয়ে করব, তাই আর জোর করিনি। এদিকে মাঝরাতে কারো চাপা কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায়। চোখ খুলতে দেখি রোজা আমার বুকে। রোজাকে বুক থেকে সরিয়ে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে তা দেখার জন্য রুমের বাহিরে বের হতেই দেখলাম মিলি জায়নামাজে বসে আছে। দেখে মনে হচ্ছে মোনাজাত ধরে আছে। মাঝে মাঝে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে রুম থেকে। আমি আর একটু কাছে যেতেই শুনতে পারলাম মিলি বলছে, হে আল্লাহ, তোমার দরবারে 2টি হাত তুলে ধরেছি। শুনেছি মাঝরাতে নাকি তুমি প্রথম আসমানে এসে বান্দাদের ফরিয়াদ শুনো। তুমি তো সব দেখো হে মাবুদ। আমার স্বামী আজ অন্যের বুকে শুয়ে আছে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আল্লাহ, আমার মা বাবাকে তুমি তোমার কাছে নিয়ে নিলে, আমায় কেন রেখেছো? আমাকে কষ্ট দিতে তোমার যদি এত ভালো লাগে, আরও কষ্ট দাও। একজন পতিতা নারীও তার স্বামীর ভাগ অন্য কাউকে দিবে না। আর আমি এতটাই অভাগী, জন্ম নেওয়ার পর না পেলাম বাবা মায়ের ভালোবাসা, না পেলাম স্বামীর ভালোবাসা। আজ আমার স্বামী আমাকে বের করে দিয়ে অন্য মেয়ের সাথে রাত্রি যাপন করছে। হে আল্লাহ, আর কত কাঁদবো, আর কত অশ্রু বিসর্জন দিলে তোমার আরশ কুরসি কেঁপে উঠবে। তুমি না বলেছ এতিমদের অভিভাবক তুমি না বলেছ যার কেউ নেই তার তুমি আছো। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার স্বামীকে তোমার জান্নাতে নিয়ে একসাথে থাকতে চাই। আমার স্বামীকে আলাদা করে দিও না, আমার বেঁচে থাকার অবলম্বন কেড়ে নিও না। হে আল্লাহ, আমার স্বামী আমাকে এত মারে, এত কষ্ট দেয়, তুমি তো দেখেছো। তুমি আমার স্বামীর উপর গজব দিও না আল্লাহ। তুমি আমার স্বামীকে হেদায়েত দাও। আমার স্বামীর বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করো আল্লাহ, আমিন।
দরজার ওপাশ থেকে মিলির মোনাজাত শুনে নিজের অজান্তেই চোখে পানি এসে গেল। পিছন দিকে তাকিয়ে দেখি রোজা। তুমি এখানে? আর আমি সারা বাড়ি তোমায় খুঁজতেছি। এই তুমি কাঁদছো কেন? কথাটা বলে রোজা কান্না করে দিয়ে বলল, কখনো আমায় ছেড়ে যাবে না তো? আমি ভয়ানক একটা স্বপ্ন দেখলাম তোমায় নিয়ে। তুমি আমাকে কোনো দিন ছেড়ে যেও না। তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগে আমাকে খুন করে আমার লাশের উপর দিয়ে যাবে। রোজা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি অনিচ্ছা সত্ত্বেও রোজাকে বাহুডোরে আবদ্ধ করে নিলাম। রোজা কান্না করতে করতে শার্ট ভিজিয়ে ফেলছে। ওকে ছাড়িয়ে বললাম, ভয় পেও না, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাহলে আমার মাথা সে প্রমিস করো আমাকে ছেড়ে যাবে না। আমার হাতটা কাঁপছে। আমার চোখ বারবার পিচ্চিটার মায়াবী চেহারার ভেসে উঠছে। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি আসতে লাগলো। কি করব কিছু বুঝতে পারছি না। জীবনটা এমন কেন, কখনো 1000 বছর বেঁচে থাকার ইচ্ছা জাগায়, আবার কখনো এক মুহূর্তের জন্যও নয়। নিলয়, তুমি আমার মাথা সে প্রমিস করবে না? কখনো আমায় ছেড়ে যাবে না? প্লিজ প্রমিস করো। তোমাকে হারালে সত্যি আমি যে বাঁচবো না, মরে যাব সত্যি। প্লিজ প্রমিস করো, নয়তো ছুরিটা গলায় চালিয়ে দিব। প্লিজ, তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটা অংশ। এই যে তোমার মাথা সে প্রমিস করছি, কখনো কোনোদিন তোমায় ছেড়ে যাব না। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটি অংশ। প্লিজ মরার কথা বলবে না আর। আমি কাকে নিয়ে বাঁচবো? আমাকে একটা পাপ্পি দিবে? আমার ইচ্ছে করছে না, তবু নিজের অজান্তে রোজার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। রোজা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আর কিছু মনে নেই, তবে কি যেন দরজাটা চাপিয়ে দিল। হঠাৎ বিছানাটা কাঁপছে। চোখ খুলতেই দেখি ফোন এসেছে। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখি বাবা ফোন করছে। আমি ভয়ে ভয়ে ফোন তুলতেই ওপাশ থেকে বলতে লাগলো, কখন থেকে ফোন দিচ্ছি, ফোন ধরার কোনো নামই নেই। কয়টা বাজে, এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি এসে গেট খুলে দিয়ে যা। কাম সারছে। রোজা এখনো আমার বুকেই শুয়ে আছে। এত সকালে বাসায় রোজাকে দেখলে আমাকে কুরবানি করবে, মাথায় কাজ করছে না। আমি রোজাকে ডাকলাম, এই রোজা, আর কত ঘুমাবে? এবার উঠো। আর একটু ঘুমাই না। আরে সর্বনাশ হয়েছে, তাড়াতাড়ি ওঠো। রোজা চোখ কসলিয়ে কসলিয়ে উঠে বলল, কি হয়েছে বলো? আমি বললাম, বাবা এসেছে, বাহিরে দাঁড়িয়ে আছে, কুরবানি করবে আজ আমাদের। এখন কি হবে? যা হবার তাই হবে, এখন বুক থেকে সরো, শাড়িটা পরে নাও। রোজা শাড়িটা ঠিক করে রুমের বাহিরে এলো। আমি ভয়ে ভয়ে বাসায় গেট খুলতেই বাবা বলল, গেট খুলতে এত সময় লাগে? ওই মেয়েটি কে? এত সকালে আমাদের বাসায় কি করতে এসেছে? আমি কি বলবো ভেবে পাচ্ছি না, খুব ভয় হচ্ছে। হঠাৎ মিলে বলতে লাগলো, বাবা, ও হচ্ছে রোজা, আমার বান্ধবী। এদিক দিয়ে যাচ্ছিল আর আমাকে ফোন দিলে আমি আসতে বলি। বাসায় আসার পর দেখি নিলয় আর রোজা পূর্ব পরিচিত। মিলির কথা শেষ করতেই মা বললেন, তুমি কিছু মনে করো না, নিলয়ের বাবা এমনই, সব কিছুতে সন্দেহ চোখে দেখে। আন্টি, আমি কিছু মনে করিনি। আমার আজ তাড়া আছে। এখন তাহলে উঠি, অন্যদিন আবার আসবো। রোজা চলে গেল। মিলিকে ছোট্ট একটা ধন্যবাদ দিলাম। মিলি করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। মিলির কলেজে ক্লাস শুরু হয়েছে। মিলিকে বাবা কলেজে দিয়ে আসতে বলল। বাবার কথা মতো মিলিকে কলেজে নিয়ে যাবার জন্য বের হলে রোজা ফোন করে এবং বলে মিলিকে গাড়ি করে যেন কলেজে পাঠাই। রোজার কথা মতো তাই করলাম। দুপুরে বসে আছি, হঠাৎ মিলির নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোনটা ধরতেই ওপাশ থেকে অপরিচিত কণ্ঠে কেউ একজন বলল। কথাটা শুনে কিছুক্ষণের জন্য পাথর হয়ে গিয়েছিলাম। কি থেকে কি হয়ে গেল। হসপিটালে গিয়ে দেখি মাথাটা কেমন থেতলে গেছে, নাক দিয়ে রক্ত বের হয়ে আছে, মুখটা অনেক মায়াবী লাগছে। আজ কেন জানি বুকটা ফেটে কান্না আসছে। আজ তো আমার সুখের দিন, আমার পথের কাঁটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তবে কেন এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে প্রাণটা দেহ থেকে বের হয়ে যাচ্ছে। হে আল্লাহ, ভালোবাসা পাওয়ার জন্য নিজের স্ত্রীকে খুন করে ফেললাম। কিছুক্ষণ পর বাবা মা আসলো, তারাও কাঁদছে। বাবা সবচেয়ে বেশি কাঁদছে। আজ মিলির দাফন, মিলির লাশটা কাঁধে নিয়েছি। মনে হচ্ছে কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। দূরে রোজাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। রোজাও আজ কাঁদছে, আকাশ বাতাস আজ কাঁদছে মনে হচ্ছে। মিলিকে দাফন করে আসলাম। রোজা আমাকে নির্জনে ডেকে নিয়ে অনেক কান্না করলো, ক্ষমাও চাইলো। সরাসরি আমার পায়ে পড়ে বলতে লাগলো, আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করে ফেললাম। নিলয়, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি রোজাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, তুমি কিছু অন্যায় করনি, যদিও বা করে থাকো সব তোমার ভালোবাসাকে পাওয়ার জন্য। রোজা চলে গেল। মিলির ছায়া মনে করে প্রতিনিয়ত আমার পাশে পাশে ঘুরছে। কেমন যেন উদাসীন লাগছে।
তাই ভাবলাম আজকে রোজার কাছে যাই। এভাবে আর পাচ্ছি না, আজ রাতটা রোজার সাথে কাটিয়ে দেব। রোজাকে ফোন দিয়ে না পেয়ে আমি ওর বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি দরজা খোলা। আমি সরাসরি রোজার রুমে চলে গেলাম। রোজার রুমের কাছে যেতেই দরজার ভেতর থেকে পুরুষ কণ্ঠের আওয়াজ শুনলাম। আমি ভেতরে কি হচ্ছে তা দেখার জন্য জানালার পর্দা সরিয়ে রুমের ভিতরে তাকাতেই চমকে উঠলাম। রোজা আর তার ভাই রাব্বি রতক্রিয়ায় ব্যস্ত। রাব্বি রোজাকে বলছে, বাবু, কতদিন ধরে আদর করো না, প্লিজ একটু কাছে আসো। মা, আমার বাবুটা কি হট। ইস, আমার বুঝি লজ্জা করে না? ও মা, তাই বুঝি? কোথায় লজ্জা করে দেখি? আমরা তো স্বামী স্ত্রী, আর স্বামী স্ত্রীর মাঝে কিসের লজ্জা? পৃথিবীতে সবাই জানে আমরা ভাই বোন, তবে আমরা দুজন ছাড়া। কথাটা বলে রোজার ঠোঁট জোড়ার সাথে রাব্বির ঠোঁট জোড়া মিলিয়ে দিল। এসব দৃশ্য দেখে আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, চোখ দিয়ে অজরে পানি ঝরছে। যার জন্য আমার নিষ্পাপ বউকে হারালাম। মন চায় কাল নাগিনীকে খুন করি। মিলির মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। রোজা আরো বলছিল, ওগো শুনছো? আমাদের প্ল্যান সাকসেসফুল হওয়ার পথে। আমাদের পথের কাটা মিলেকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছি। মেয়েটা নীলকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার অভিনয়ের কাছে ওর সব ভালোবাসা চাপা পড়ে গেছে। আমার বউটা অভিনয় অ্যাওয়ার্ড পাবে। তুমি একদম পারফেক্ট অভিনয় করেছো। সবচেয়ে রেলগাড়ির নিচে চাপা পড়ে মরার প্ল্যানের সাথে সাথে অভিনয়টা একদম সুপারহিট হয়েছিল। দেখতে হবে না বউটা কার। এখন শেষ একটা কাজ হচ্ছে আমার জন্য পাগল নীলয়কে বিয়ে করে কৌশলে তার সমস্ত সম্পত্তি লিখে নিয়ে আমার বাবুটাকে নিয়ে আমেরিকা চলে যাওয়া। আর তা এই মাসেই পূরণ হবে। হাসতে হাসতে কথাগুলো বলছিল রোজা। কথাগুলো শুনে মনে চাচ্ছিল দুইটাকে খুন করি। এদের জন্য আমার স্ত্রী মিলিয়ে আজ পরপারে, কিন্তু না, এদেরকে এভাবে মারলে নিজেই ফেসে যাব। তাই কৌশলে আমার স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে হবে। আমি অনেক ধৈর্য ধরে ওখান থেকে বেরিয়ে এলাম। বাইক চালাচ্ছি আর মিলির কথা ভাবছি। মনে হচ্ছে মিলি আমার পাশে বসে শক্ত করে জড়িয়ে ধরে আছে। চোখ দিয়ে নিজের অজান্তে পানি আসছে। বাড়িতে এসে বাবাকে জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো কান্না করে দিলাম। মিলির জন্য আমার খুব কষ্ট হচ্ছে বাবা, আমার কিছু ভালো লাগছে না। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহর উপর ভরসা রাখ, তিনি সবকিছু ঠিক করে দিবেন। রুমে এসে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করলেই পিচ্ছিটাকে দেখতে পাই। খাইতে গেলেও মনে হয় কে যেন বলে, তুমি খাবে না? তুমি না খেলে আমিও খাবো না। পারছি না এভাবে আর থাকতে। হঠাৎ ক্রিং ক্রিং করে ফোনটা বাজছে। ফোনের দিকে চেয়ে দেখি কাল নাগিনীটা ফোন দিয়েছে। অনিচ্ছা সত্ত্বেও ফোন ধরলাম। আমার বাবুটা কেমন আছে? আমার বাবুটাকে বড্ড বেশি মিস করছি। বাবুটা একটু আমার সাথে দেখা করবে কি পার্কে? আমার যে বুকটা চিনচিনে ব্যথা করছে। মা, এতগুলো। আর অল্পদিন পরে আমার বাবুটাকে আপন করে পাবো। প্লিজ এসে পড়ো পার্কে। আমি কাল নাগিনীটার ফোনটা কেটে পার্কে চলে গেলাম। পার্কে গিয়ে চুপচাপ পাশে দাঁড়িয়ে আছি। নীল শাড়ি পরেছে, নোংরা শরীরটাকে ঢেকেছে নীল পোশাকের আড়ালে। যদি কেউ নোংরা মনের কার্যকলাপ দেখতে পারতো তাহলে মনে হয় কেউ থুতু পর্যন্ত দিত না ওই শরীরে। কি হলো বাবু? তোমার পছন্দের শাড়ি পরেছি, কেমন লাগছে বললে না তো? কি বলবো? আচ্ছা বাদ দাও, আমার পথের কাটা তো নেই। চলো না বিয়ে করে নিই। তোমাকে ছাড়া রাতগুলো আমার নির্ঘুম কাটে। তুমি যে আমার হৃদয়, খুব ইচ্ছে তোমাকে আপন করে নেয়ার। আমার সেই ইচ্ছাগুলো পূরণ করবে না? আমি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। কথাটা বলার সাথে সাথে ঠাস ঠাস করে চর বসিয়ে দিলাম। আর সহ্য হচ্ছে না। এই, তুই আমাকে ভালোবাসিস? তাহলে রাব্বি কে? কে বলছো এসব? সজীব তো আমার ভাইয়া। যে কেউ দেখে কাল নাগিনীটার মায়ায় পড়ে যাবে, কিন্তু আমি না। সি, তোর লজ্জা করে না নিজের স্বামীকে ভাই বলতে, স্বামীকে ভাই বানাতে? আমি সেদিন তোর বাসায় গিয়ে সব দেখেছি আর সব শুনেছি। তোদের দুটোকে আমি নিজের হাতে খুন করে আমার ফুলের মতো নিষ্পাপ স্ত্রী হত্যার প্রতিশোধ নিব। তার আগে দেখ ভিডিওটা। যদি রোজাকে বিয়ে না করিস, বলবো রোজাকে বিয়ে প্রলোভন দেখিয়ে তার সর্বনাশ করেছিস। আর সাথী অন্তঃসত্ত্বা, তাই বুঝে নেই কি করবি তুই। পিছন দিকে তাকাতেই দেখি রাব্বি মোবাইল ফোনে রোজার আর আমার হোটেল রুমের ভিডিও এবং বাসার ভিডিও তুলে রাখছে। এসব দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না। ফোনটা কেড়ে নিয়ে আশ্রে ভেঙে ফেললাম। বাবু খুব রাগ করেছো? এমন হাজারো ভিডিও আছে। বাবু রাগ করে না। আগামী সপ্তাহে আমাদের বিয়ে। তুমি কাজে অফিসে এসো, নয়তো থানাতে পাঠাবো বাসর করতে।
আমি আর কিছু বলতে পারলাম না। এসব আমার পাপের ফল। বাসায় এসে মিলির ছবিটা বুকে নিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা টেলিভিশন অন করতেই খবরে দেখলাম কাল রোড অ্যাক্সিডেন্টে রাব্বি আর রোজা দুজনেই মারা গিয়েছে। মনে মনে ভাবলাম, আল্লাহর বিচার সবচেয়ে বড় বিচার, যার হাত থেকে কারো রেহাই নেই। আমি মিলির পছন্দের নীল শাড়িটা বের করে আলমারি খুলে একটা ডায়েরি পেলাম। ডায়েরিটা হাতে নিয়েই বুঝতে পারলাম এটা মিলির লেখা ডায়েরি। না পড়া সেই ডায়েরিটা প্রথম পাতা উল্টাতেই নীল কালিতে লেখা, কাল আমার বাসর রাত ছিল। বাসর রাতে সব নারীর জীবনে শ্রেষ্ঠ রাত থাকে, কিন্তু আমি বাসর রাতে স্বামীর হাতের স্পর্শে ঠোঁটে রক্ত ঝরিয়েছি, মা বাবাকে হারিয়েছি। ভেবেছিলাম স্বামীর পায়ের নিচেই বাকিটা জীবন কাটিয়ে দিব, কিন্তু আল্লাহ যার কপালে সুখ রাখিনি সে কিভাবে সুখী হবে। প্রতিদিন মাঝ রাতে সবাই ঘুমিয়ে থাকতো, একা একা ঘুম থেকে উঠে পড়তাম, আল্লাহর কাছে মাঝ রাতে স্বামীকে চেয়ে কান্না করতাম। যেদিন আমার স্বামীর সাথে আমার প্রথম যৌন সম্ভ্রম হলো, সেদিন সব কষ্ট ভুলে গিয়েছিলাম। মনে মনে আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানিয়েছিলাম আমার বরকে আমার করে দিয়েছে। কিন্তু পরের দিন যখন জন্ম নিয়ন্ত্রণ পিল এনে এসে খেতে বলে, মুহূর্তে পৃথিবীটা ওলট পালট হয়ে যায়। বাধ্য করে আমাকে জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ায়। আল্লাহর কাছে কত কেঁদেছি সন্তানটা গর্ভে ধারণ করার জন্য। খুব কষ্ট হতো, বুকের ভেতরটা ফেটে কান্না আসতো যখন দেখলাম আমার স্বামী রোজা নামের মেয়েটার সাথে অবৈধ কাজ করে। নিজে যখন তাদের কুকর্ম ঢেকে রাখার জন্য দরজা টেনে দেই, বাবাকে বলি রোজা আমার বান্ধবী। নিজের স্বামীকে বাঁচাতে নিজের ভালোবাসার অধিকার বিসর্জন দিয়েছি। সবচেয়ে কষ্ট লেগেছে সেদিন, যেদিন শুনেছি আমাকে মারার জন্য আমার স্বামী আর রোজা প্ল্যান করছে। সব জেনেও মনকে এই বলে সান্ত্বনা দিয়েছি যে নিলয় যদি আমার জীবনের বিনিময়ে সুখী হয় তাহলেই আমি সার্থক। ডায়েরিটা পড়ে নিজেকে ঠিক রাখতে পারলাম না। পিছন দিকে তাকাতেই দেখি মিলি কান্না করছে। এই মিলি, কাঁদো কেন? তোমাকে কষ্ট দিয়েছি, তার ফল ভোগ করছি। এই নিলয়, কি হয়েছে তোর? কার সাথে কথা বলছিস? মা, কথা বলো না। মিলি কান্না করছে। ওকে আমি খুব কষ্ট দিয়েছি মা। মা বাবাকে ডেকে বলছে। নিলয়ের বাবা, তাড়াতাড়ি এদিকে এসো। নিলয় কেমন যেন আবল তাবল বলছে। আমার নিলয়ের মনে হয় পাগল হয়ে গেছে। মা বাবা আমাকে হসপিটালে নিয়ে গেল। এখন আমার আর কোনো চিন্তা নেই। মিলিকে সাথে নিয়েই ঘুমাই। শালার ডাক্তার নাকি বলে আমি পাগল হয়ে গেছি। শালারা লেখাপড়া করে পাগল হয়েছে, আমাকে পাগল বলে। কত বড় সাহস! আরেকবার যখন পাগল বলছে তখন গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম। তাই আমাকে জোর করে এক রুমে আটকে রেখেছে। রুমে শুধু আমি আর মিলি। নার্সকে জিজ্ঞেস করলাম, আমি এখন কোথায়? আপনি এখন পাবনায় আছেন আপনার বউ মিলির সাথে। ঘুম থেকে উঠে দেখি মিলি আমার দিকে চেয়ে হাসছে। বাবা মা আসছে। বাবাকে বললাম, বাবা, আমার এখানে থাকতে ভালো লাগে না, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো, সাথে তোমার বৌমা মিলিকেও নিয়ে চলো। ও বাবা, কাঁদছো কেন? আমাকে এখান থেকে নিয়ে যাবে না? জানো বাবা, এখানে কেউ আমার সাথে কথা বলে না, শুধু মিলি ছাড়া। বাবা, আমাকে নিয়ে চলো, আমি থাকবো না। কথাগুলো বলে কাঁদতে লাগলাম। বাবা মাকে নিয়ে চলে গেল। তারপর নার্স এসে ইঞ্জেকশন দিয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। সবসময় মিলির সাথেই কথা বলতাম। এখন মিলি আমার সাথে কথা বলে না। আমি জানি মিলি মারা গেছে। আমি হসপিটালে, মা বাবা আমাকে নিতে এসেছে। আমি বাবা মাকে বললাম, মা বাবা, আমি হসপিটালে কেন? আমার কি হয়েছিল? মা বলল, নিলয় বাবা, তুই 5 বছর পাগল হয়ে পাবনার মানসিক হাসপাতালে ছিলে। মায়ের কথা শুনে কান্নায় আমার বুক ফেটে যাচ্ছে। আমি খুব বড় অন্যায় করেছিলাম, তার শাস্তি পাচ্ছি। আমি মাকে বললাম, কিন্তু মা, আমাকে বাসায় না নিয়ে এখানে নিয়ে এলে কেন? এই 5 বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে। তোকে ভালো করতে করতে আজ আমরা নিঃস্ব। ব্যবসাতে ক্ষতি হয়েছে, ব্যাংকের লোকেদের ঋণ পরিশোধ করতে বাড়িটাও বিক্রি করে দিয়েছি। এখন এই বাসাতেই ভাড়া আছি, আর আমি একটি অফিসে চাকরি করছি। বাবার কথাগুলো শুনে নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসলো। আমার বাবা এই বয়সে অফিসে কাজ করছে। মনে মনে ভাবলাম, আমার কোনো না কোনো জব করতে হবে। যেই ভাবা সেই কাজ। কয়েক জায়গায় আবেদন করলাম, সাথে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষকতা করার জন্য আবেদন করলাম। সপ্তাহখানেক পর নোটিশ আসলো, সে প্রতিষ্ঠানে আমাকে জয়েন করতে বলেছে। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু প্রতি রাতেই মিলির স্মৃতি আমাকে ঘুমাতে দেয় না।
মিলির সেই দুষ্টুমিগুলো আজও আমাকে কাঁদায়। প্রতি রাতে মিলির ছবি বুকে নিয়ে ঘুমাই, খুব কষ্ট হয়। মাঝরাতের মোনাজাতে শুধু একটা কথাই বলি, আল্লাহ আমার স্ত্রীকে ভালো রেখো। হঠাৎ স্কুলের একটা বাচ্চাকে দেখে খুব অবাক হয়ে গেলাম। কি সুন্দর করে হাসে, ঠিক মিলির মতো। কি মায়াবী চাহনি, মনে হচ্ছে মিলির প্রতিচ্ছবিটি তার মাঝে দেখতে পাচ্ছি। আমি মেয়েটাকে ডাক দিয়ে বললাম, তোমার নাম কি মামনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উত্তরটা দিয়ে মনে মনে ভাবতে লাগলাম, এতটুকু একটা বাচ্চা মেয়ে হাই হ্যালো না বলে সালাম দিল। আপনি কি জানেন না, কারোর সাথে কথা বলতে হলে প্রথমে সালাম দিয়ে কথা শুরু করতে হয়? আমার নাম মাইডা আক্তার লীলা, সবাই আমাকে লীলা বলে ডাকে। নামটা শুনে বুকটা কেমন কেঁপে উঠল। আপনি আমাদের নতুন টিচার? হ্যাঁ মামনি, আমি তোমাদের নতুন টিচার। এই নাও চকলেট, আমরা আজ থেকে ফ্রেন্ড, কেমন? ঠিক আছে, ফ্রেন্ড হলাম। তুমি আমার চকলেট নিলে আমাকে টপকে দিবে না? তুমি এত কিপটে কেন? তোমার সাথে আড়ি, কান ধরো, কান না ধরলে আমি তোমাকে ক্ষমা করবো না। আমি না তোমার টিচার, টিচারকে কান ধরানো কি ঠিক? টিচার না ভাই, তুমি এখন আমার বন্ধু। কিছুক্ষণ আগে চকলেট দিয়ে বন্ধু বানিয়েছি। তোমার টিচার গেলে ক্লাসে দেখাবো। এখন কান ধরো, মাইরা ফাইন ধরো। আমি কি বলবো ভেবে পাচ্ছি না, খুব হাসি পাচ্ছে। মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখি রাগী চোখ নিয়ে তাকিয়ে আছে। কি হলো, আমার কথা বুঝেনি? যদি কান্না দেয় তাহলে দাঁত পড়ে যাবে, দাঁত পড়ে গেলে বেরিয়ে যাবে না। নীলার কথা শুনে কান ধরে বললাম, আমার ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না। মেয়েটাকে টান দিয়ে কুলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বললাম, মামনি এখন হয়েছে? বেশ হয়েছে, তুমি সত্যি অনেক ভালো। হঠাৎ পাশ থেকে 10 বছরের মতো একটা মেয়ে এসে বলল, নীলা, আব্বু এসেছে, চলো। দাঁড়িয়ে আছে? ও আপু, তুমি আমার ফ্রেন্ডের সাথে পরে সাথে নিয়ে যাও। এই যে স্যার, এইটা আমার আপু ঋতিকা। আপু, আমার স্যারকে সালাম দাও। আসসালামু আলাইকুম স্যার, আজকে তাহলে আসি। এরপর একটা ভদ্রলোক এসে নীলাকে কুলে তুলে নিল। নীলা বাবাই বাবাই বলে লোকটাকে জড়িয়ে ধরল। লোকটা নীলা আর ঋতিকাকে নিয়ে গাড়িতে করে চলে গেল। মনে মনে ভাবলাম, আজ যদি কথা বেঁচে থাকতো তাহলে আমাদের সন্তানটা ঠিক এতটুকু বড়ই হতো। নিজের অজান্তেই চোখের পাতাটা ভিজে উঠল। মিলির চাঁদ মুখখানা ভেসে উঠছে স্মৃতিপটে। আজ বাসায় এসে দেখি বাবা খুব অসুস্থ। বাবাকে নিয়ে হসপিটালে গেলাম। ডাক্তারের রুমে গিয়ে সেই লোকটাকে দেখলাম, যে লোকটাকে নীলা বাবাই বলে ডেকেছিল। কেমন বিচলিত ভঙ্গিতে বসে আছে। ডাক্তার লোকটিকে বলল, এদিকে আমি একজন ডাক্তারকে নিয়ে বাবাকে দেখালাম। ডাক্তার বলল, তেমন কিছু না, প্রেশারটা একটু বেড়ে গেছে। বাবার বেড থেকে বের হয়ে পাশের বেডের দিকে তাকাতেই বুকটা কেমন যেন হু হু করে কেঁদে উঠল। কি মায়াবী মুখটা, কেমন যেন অন্ধকারে ঢেকে পড়ে আছে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মনে হচ্ছে আমার নিজের আপন কেউ। কেন এতটা কষ্ট নীলা মেয়েটাকে দেখে বুকের ভেতর কেমন যেন করে উঠল। ডাক্তারের রুমে গিয়ে বললাম, নীলা নামের মেয়েটার কি হয়েছে? পাশ থেকে লোকটি বলল, কাল স্কুল থেকে আসার সময় গাড়ি দুর্ঘটনা হয়, প্রচুর ব্লাড যায়, মাথায় অনেক আঘাত পেয়েছে। তার মা মেয়ের খবর শুনে অজ্ঞান হয়ে পড়ে আছে। মেয়েটার যদি কিছু হয়ে যায় তার মা বাঁচবে না। যদি এখন রক্ত না পাওয়া যায় আল্লাহ যে কি করবেন। কথাটা বলে কেঁদে দিল। এদিকে এক নার্স এসে ডাক্তারকে বলল, স্যার ঢাকায় আছে, পাশে প্রায় সব ব্লাড ব্যাংকে খবর নিয়েছে, কিন্তু কোথাও রক্ত পাওয়া গেল না। এদিকে পেশেন্টের অবস্থাও ভালো না, জানি না কি হবে। নার্সের কথাটা শুনে বরকত সাহেব কেঁদে ফেলল। আমার কেমন যেন কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছে। আমি ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব, আমি রক্ত দেব, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। ডাক্তার তাড়াহুড়া করে আমাকে নিয়ে শুয়ে দিলেন। 2 ব্যাগ রক্ত নিয়ে নীলাকে দিল। আমি কিছুক্ষণ শুয়ে থেকে বাবার কাছে চলে আসলাম। পরের দিন বাবাকে নিয়ে বাসায় ফিরি। হসপিটাল থেকে আসার সময় নীলার বেডের দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে নীলাকে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে এটাই নীলার মা, কিন্তু মানুষটাকে খুব পরিচিত লাগছে। এক ধ্যানে তাকিয়ে আছি মেয়েটার দিকে। কিরে নিলয়, বাসা যাবি না? এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? বাবার কথা শুনে খানিকটা চমকে বললাম, হ্যাঁ চলো বাবা। বাবাকে নিয়ে বাসায় আসার পর বিছানায় গাটা এলিয়ে দিই। পরের দিন হঠাৎ যেন কে দরজা লক করছে। আমি দরজাটা খুলতেই আমার মাথা ঘুরতে লাগলো, পা দুটো কাঁপছে। মিলি, তুমি বেঁচে আছো? হ্যাঁ, বেঁচে আছি। তুমি কিভাবে ভেবেছিলে আমি মরে গেছি? যাকে আল্লাহ বাঁচায় তাকে কেউ মারতে পারে না। কিন্তু আমি যে স্পষ্ট দেখেছি সেটা তুমি।
রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছ। তুমি ভুল দেখেছো। তুমি জানো না এই পৃথিবীতে একজন মানুষের ন্যায় আরো 7 জন মানুষ রয়েছে। আচ্ছা বাদ দাও, এই নাও আমার বিয়ের কার্ড। তুমি কিন্তু আসবেই, আঙ্কেল আন্টি সাথে জান্নাতকেও নিয়ে আসবে। মিলি, আমি তোমাকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ছাড়া সত্যি বাঁচব না। প্লিজ ছেড়ে যেও না আমায়। প্লিজ, আমার বুক থেকে তোমাকে কেউ আর কোনোদিন কেড়ে নিতে পারবে না। কান্না করে দিয়ে কথাগুলো বললাম। চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। নিজের অজান্তেই মিলির হাতটা ধরে ফেললাম। ঠাস ঠাস করে চর বসিয়ে দিল মিলি আমার গালে। হঠাৎ কি যেন পড়ার শব্দে ঘুম ভেঙে যায়। ফ্লোরের দিকে চেয়ে দেখি বুক থেকে মিলির ছবিটা পড়ে গিয়ে ভেঙেছে। গলাটা শুকিয়ে গেছে। টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে এসে বিছানায় ধপ করে বসে পড়লাম। আমি বুঝতে পারলাম আমি মিলিকে নিয়ে বাজে স্বপ্ন দেখেছি। মিলির মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। কয়েকদিন পর স্কুলে গিয়ে দেখি বরকত সাহেব বসে আছে। আমাকে দেখে সালাম দিয়ে বলল, আপনাকে আজ আমাদের বাড়িতে দাওয়াত, সন্ধ্যায় আসবেন। আজ আমাদের নীলার 5ম জন্মবার্ষিকী। এই নিন, এখানে ঠিকানা লেখা রয়েছে। বরকত সাহেব বাড়ির ঠিকানা দিয়ে চলে গেল। আমি সন্ধ্যায় ঠিকানা অনুযায়ী বাসায় গিয়ে নক করলাম। একটা কাজের মেয়ে দরজা খুলে দিল। বাসাটা খুব সুন্দর করে সাজানো গোছানো, জন্মদিনের অনুষ্ঠান বলে কথা। আমাকে দেখে নীলা দৌড়ে এসে জড়িয়ে ধরল। খুব সুন্দর লাগছে। মেয়েটাকে কুলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিলাম। মনে হচ্ছে অজানা এক প্রশান্তি ছুঁয়ে গেল। জন্মদিনে আমাদের স্কুলের সব টিচারদের দাওয়াত করা হয়েছে। আমি ঘুরে ঘুরে দেখছি। এমন সময় হঠাৎ চোখ পড়ল সিঁড়ির দিকে। সিঁড়ি দিয়ে কাউকে নামতে দেখে থমকে গেলাম। নীল রঙের চশমাটা খুলে মুছে আবার চোখে পড়লাম। বুকের স্পন্দন বেড়ে যাচ্ছে, কারণ এ তো অন্য কেউ না, মিলি। এটা কিভাবে সম্ভব? যাকে নিজ হাতে দাফন করেছি, যার চাঁদ মুখটা এখনো ভেসে ওঠে, কিন্তু মিলি আবার বেঁচে আছে। মিলির দিকে তাকিয়ে পলক ফেলতে পারছি না। নিজের অজান্তেই মিলি নাম ধরে ডাকতে গিয়েই গলাটা কেমন যেন ধরে গেল। পাশ থেকে কি যেন বলে উঠল, তানিয়া, তোমার শাস্তি এত লেট হলো কেন? কখন থেকেই সবাই অপেক্ষা করছে। আমি কিছু ভাবতে পারছি না। বরকত সাহেব মিলির হাত ধরে নামাচ্ছে। মিলির সাথে কয়েকবার চোখাচোখি হয়েছে, কিন্তু কোনো কথা হয়নি। নীলার জন্মদিনের কেক কাটার পর কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম। পিছন দিকে তাকাতেই দেখি মিলি। আসসালামু আলাইকুম, আমি তানিয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি ভালো। আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আমাদের কলিজার টুকরাকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন। নীলার আব্বুর কাছে আপনার কথা শুনেছি। আপনি কি বিয়ে করেছেন? একদিন ম্যাডামকে নিয়ে বেড়াতে আসবেন। আমি কি বলবো বুঝতে পারছি না। এটা আমার মিলি নয়, কিন্তু মনে হচ্ছে এটাই আমার ভালোবাসার মানুষ, আমার স্ত্রী। কিছু ভাবতে পারছি না, বুকটা ফেটে যাচ্ছে। অনুষ্ঠান শেষে আসার সময় বাড়ির গেট পর্যন্ত নীলা আর তার মা এগিয়ে দিয়ে গেল। বাসায় এসে মিলির স্মৃতিগুলো ভাবতে লাগলাম। আমি জানি এটা মিলি নয়, কিন্তু কেন যেন বারবার আমার মন বলছে এটাই মিলি, এটাই আমার পিচ্চি বউ মিলি। এখন প্রায় প্রায় তাদের বাসার নিচে দাঁড়িয়ে থাকি। প্রতিদিন কোথায় যেন যায় তানিয়া, যাকে আমার মন বলে এটা তানিয়া নয়, মিলি। পরে খবর নিয়ে জানতে পারি মিলি অফিসে যায়, ওর নিজের অফিস আছে। একদিন অফিসে যাওয়ার পথে মিলির গাড়ি আগলে দাঁড়ালাম। গাড়ি দাঁড়া করাতেই বললাম, যদি কিছু মনে না করেন পার্কে গিয়ে বসতে পারি, আপনার সাথে কিছু কথা আছে। মিলি কোনো কিছু না ভেবেই বলল, আচ্ছা চলেন। একটা পার্কে গিয়ে গাড়ি দাঁড় করালো। কি বলবেন বলেন, আমার যেতে হবে। একটা সত্যি কথা বলবেন? বলেন, কি বলতে চান? আমার মন বলছে তুমি তানিয়া না, আমার মিলি। আমার মন বলছে প্লিজ মিথ্যা বলো না। আপনি কি ঠিক আছেন মিস্টার নিলয়? আমি তানিয়া, আমি আপনার মিলি। কি বলছেন এসব? আপনি এসব বলতে এখানে এনেছেন আমাকে? আমি মিথ্যা বলছি না। এরপর মিলির সাথে ঘটে যাওয়া সব কিছু বললাম। কি আশ্চর্য, আপনি কি আমাকে নাটক বা সিনেমার গল্প শোনাচ্ছেন? কোনো গল্প বলছি না, প্লিজ। আমি জানি তুমি মিলি, তুমি আমার সাথে মিথ্যা বলছো। কি আশ্চর্য, আমার বিয়ে হয়েছে, বাচ্চাও আছে দুটো। প্লিজ মিলি, তুমি আমার মিলি, বলো তুমি মিথ্যা বলছো। আমার মন কখনো মিথ্যা বলে না। কথাটা বলে মিলির হাতটা ধরে ফেললাম। মিলি হাতটা ছাড়িয়ে ঠাস ঠাস করে চর বসিয়ে বলতে লাগলো, আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনার যে চরিত্র খারাপ তা বোঝার বাকি রইল না। লজ্জা করে না অন্যের স্ত্রীর হাত ধরতে? আপনার কি বউ নেই?
আপনি জানেন আমার স্বামী আর 2টা মেয়ে আছে, তারপরেও আমাকে কেন বিরক্ত করছেন? নির্ঘাত আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য আজ আপনাকে লোক ডেকে অপমান করলাম না, নইলে আজ আপনাকে পুলিশে দিতাম। ছোট লোক নারীদের সম্মান করতে শেখেনি, জন্মের দোষ রয়েছে আপনার। কথাগুলো বলে মিলি জিভে কামড় দিল। যাকে মিলি ভেবে নিজের অজান্তে হাতটা ধরে ফেলেছিলাম, কিন্তু সে তো আমার মিলি না। নিজের প্রতি আজ প্রচণ্ড ঘৃণা হচ্ছে। আজ আমার জন্য মা বাবা বকা খেলো। সরি, আমি ঠিক এমন করে বলতে চাইনি, ক্ষমা করবেন। না ঠিক আছে, বলবেন না কেন? আমি যে হতভাগা, নিজের স্ত্রীকে কত কষ্ট দিয়েছি, এতটা ভালোবাসা সত্ত্বেও তাকে দূরে সরিয়ে দিয়েছি। তবে জানেন, এখনো মাঝরাতে উঠে তার জন্য কান্না করি, তার ছবিটা বুকে নিয়েই ঘুমাই, তার ডায়েরিটা বুকে নিয়ে প্রতি রাতে কাঁদি। 5 বছর পাগল হয়ে পাবনা ছিলাম, জানি না আর কত কষ্ট পাবো। আল্লাহ যেন আমাকে আরও কষ্ট দেন। জানেন, যেদিন আপনাকে দেখেছি সেদিন আমার মন বলেছে আপনি আমার মিলি, আমার কলিজার টুকরোর মতো। কিন্তু না, সেটা আমারই ভুল। কারো মতো দেখতে বা কথা বলতে পারলেই যে সে আপন কেউ হবে তা তো কথা নয়। ক্ষমা করে দেবেন, ভালো থাকবেন। এই যে ডায়েরিটা, এখানে সব লেখা আছে, সময় পেলে পড়ে নেবেন। আবারও বলছি, সরি আপনাকে আমার স্ত্রী ভেবে ডিস্টার্ব করার জন্য। খুব বাজে তো আমি, তাই। আচ্ছা আসি। চোখ দিয়ে অজরে পানি পড়ছে, আর বাঁচার ইচ্ছে করছে না, বুকটা ফেটে যাচ্ছে। বারবার মিলির চাঁদ মুখটা ভেসে উঠছে। ভাবতে ভাবতে কখন যে মাঝ রাস্তায় এসে পড়েছি জানি না। পিছন থেকে কি যেন ডাকছে। পিছন দিকে তাকিয়ে দেখি তানিয়া দৌড়ে আসছে আর হাত দিয়ে ইশারা করে সরে যেতে বলছে। আমি মুগ্ধ নয়নে তাকিয়ে আছি। তানিয়া দৌড়ে আসছে, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে আমার কলিজার টুকরা মিলি দৌড়ে আসছে আমাকে ভালোবাসার পরম শিহরণে জড়িয়ে নেওয়ার জন্য। হঠাৎ কি যেন ধাক্কা দিয়ে শূন্যে উড়িয়ে ফেলে দিল। পাশ দিয়ে একটা বাস চলে গেল। আমি ধাক্কা খেয়ে রাস্তার এক পাশে গড়িয়ে পড়লাম। চোখ দুটি রক্তে বন্ধ হয়ে আসছে, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। অনুভব করতে পারছি আমাকে কেউ বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আছে আর বলছে, ক্ষমা করে দাও আমায়, আমি তোমার মিলি, তোমার কিছুই হবে না। আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। কেউ কি শুনছেন? প্লিজ আমার স্বামীকে বাঁচান। আল্লাহ, আমার স্বামীকে হেফাজত করো। কে আছো তোমরা? আমার স্বামীকে হসপিটালে নিয়ে যাও। চোখ দুটি বন্ধ হয়ে আসছে। শত চেষ্টা করে চোখ দুটি খুলতে পারছি না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কানে ভেসে আসছে মিলির আহাজারি। বারবার কপালে চুমু খাচ্ছে, শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছে। তারপর আর কিছু মনে নেই। কয়েকজন লোক এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। মিলিকে আজ পাগল পাগল লাগছে। ফোনটা বের করে আমার বাবার কাছে ফোন দিয়ে কাঁদতে লাগলো। কিরে মা, কাঁদছিস কেন? কথা বলছিস না যে? বাবা, নিলয় অ্যাক্সিডেন্ট করেছে। বাবা, ওকে ছাড়া বাঁচবো না। ওকে বাঁচান বাবা। আমার মেয়েটার কি হবে বাবা? আপনি প্লিজ সদর হসপিটালে আসেন। মিলির মুখে আমার দুর্ঘটনার কথা শুনে বাবার পায়ের নিচের মাটি সরে গেল। মাকে ডাকলেন। কই গো নিলয়ের মা, চলো হসপিটালে যেতে হবে আমাদের। নিলয় অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা বলতে গিয়ে গলাটা ধরে গেল। মা বলল, কি হয়েছে আমার বাবার? তোমাকে বলেছিলাম আমার ছেলেটাকে এত কষ্ট দিও না, কিন্তু তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে প্রত্যেক রাতে কাঁদিয়েছো। বাবা মা হাসপাতালে এসে দেখেন আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। মিলি কাঁদছে। বরকত সাহেব এসেছে, মিলিকে বোঝাচ্ছে। মিলি আমার মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, নিলয় কোনো কথা বলছে না। ওকে ছাড়া আমি সত্যি সত্যি মরে যাব। ওই যে আমার নিঃশ্বাস। আমি নিলয়কে ছাড়া বাঁচবো না মা। ওকে চিরদিনের জন্য পেতে কত কিছুই না করেছি। এখনো প্রতি রাতে তার দেওয়া শেষ অবলম্বন নীলাকে বুকে নিয়ে বেঁচে আছি। অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে আসতেই মিলি দৌড়ে গেল। প্লিজ ডক্টর বলেন আমার স্বামী কেমন আছে? ওর কিছু হবে না তো? প্লিজ ডক্টর, কিছু করে চুপ করে থাকবেন না। ডাক্তার চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলল, আমরা সব চেষ্টা করছি, কিন্তু আমাদের হাতে কিছু করার নেই। আল্লাহকে ডাকেন, তিনি যদি ইচ্ছে করেন তাহলে বাঁচাতে পারেন। রোগীর অবস্থা বেশি ভালো না। ডাক্তারের কথা শুনে মিলির চোখ থেকে টুপটুপ করে পানি ঝরছে। ডক্টর, আমি কি নিলয়ের সাথে দেখা করতে পারি? যান, তবে কোনো কথা বলবেন না। মিলি আমার কেবিনে ঢুকতেই হো হো করে কেঁদে ফেলল। সারা মুখ ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। খুব কষ্ট লাগছে মিলির কাছে। আমার মুখটা বারবার ভেসে উঠছে। মিলি আমার পা দুটি জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, নিলয়,
প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমাকে ছেড়ে কোথাও যেও না। তোমার পায়ের নিচে থাকতে দিও। তোমার পায়ের নিচে যে আমার সব সুখ। তুমি জানো না নীলা তোমার আর আমার মেয়ে? জানো, তোমার মেয়ে জানে তুমি ওর বাবা। তোমাকে কতবার বাবা ডেকে বুকে জড়িয়ে নিতে চেয়েছিল, কিন্তু আমি তোমাকে বাবা বলে ডাকতে দেইনি। তুমি তোমার মেয়েকে বুকে জড়িয়ে নিবে না? ওই আমার জীবন, আমার বেঁচে থাকার অবলম্বন। তোমাকে ছাড়া যে আমি আমাকে কল্পনাও করতে পারি না। কথাগুলো বলতে বলতে পা দুটো বুকের সাথে জড়িয়ে কাঁদতে লাগলো। মিলিকে কাঁদতে দেখে নার্স এসে বলল, বোন প্লিজ এভাবে কান্না করো না, আল্লাহকে ডাকো, রোগীর ক্ষতি হবে। নার্সের কথা শুনে মিলি আমার পা ছেড়ে দিল। এমন সময় বাসা থেকে ফোন দিল। নীলা তার বাবার জন্য কাঁদছে, কেউ তার কান্না থামাতে পারছে না। নীলা শুনেছে তার বাবা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। মিলি বাবাকে বলে বাসায় যাওয়ার জন্য বের হতেই এক লোক বলল, ম্যাডাম, হসপিটালে আসার সময় আপনার হাতে একটা ডায়েরি ছিল। মিলি ডায়েরিটা হাতে নিয়ে বাসায় আসতেই নীলা কান্না করতে করতে বলল, তুমি আমার বাসায় আসবে না? তুমি আমার বাবাইকে কষ্ট দিয়েছো, আমি সব শুনেছি। আঙ্কেলকে জানি ফোনে বলা সব। যে বাবা অ্যাক্সিডেন্ট করেছে তাও তোমার জানি। তুমি আমাকে বাবা দেখতে দেয়নি। আমার বাবা অনেক ভালো। সেদিন আমার জন্য কান ধরেছিল, আমার বুকের সাথে জড়িয়ে ধরেছিল, আমার গালে মুখে পাপ্পি দিয়েছিল। বাবা দেখতে চেয়ে বাবাও ডাকতে পারেনি। তুমি ডাক্তার নিষেধ করেছিল। ছোটবেলা থেকে বাবাই ছবি দেখে বলেছো এটাই তোর বাবা। সেদিন বাবাকে দেখলাম, সেদিন দৌড়ে বাবার কোলে গিয়ে বলতে পারিনি, বাবাই তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। পারিনি। স্কুলে যখন চোখ ছেলেমেয়েরা বাবার কোলে ছাড়ে, তাদের বাবা জড়িয়ে ধরে আদর করে, তখন আমি তাদের দিকে চেয়ে দেখি। আমার খুব কষ্ট হতো তখন। নীলা মামনি, বাবাই ভালো হয়ে যাবে। মা আমার, তুমি আর কেঁদো না। তুমি আমার মা ডাকবে না, তুমি আমার কেউ না। তুমি বাবাইকে কষ্ট দিয়েছো, আমার বাবাইকে বাবাই বলে ডাকতে দাও। নীলা কাঁদতে কাঁদতে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। বরকত সাহেব বলল, মানুষটাকে বড্ড বেশি কষ্ট দেওয়া হয়ে গেছে রে মিলি। মিলি বিছানায় শুয়ে বালিশে মুখটা লাগিয়ে কাঁদতে লাগলো। হঠাৎ মনে পড়লো আমি একটা ডায়েরি দিয়ে গেছি। টেবিলের ওপর থেকে ডায়েরিটা তুলে বুকে জড়িয়ে নিল। মিলি ডায়েরিটা খুলতেই চমকে গেল। ডায়েরিতে মিলি আর আমার বিয়ে থেকে শুরু করে আমার অ্যাক্সিডেন্টের আগ পর্যন্ত লেখা ছিল। মিলি ডায়েরির শেষের পাতা পড়ে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিল। শেষের পাতায় লেখা ছিল, জানো আজ একটা বাচ্চা মেয়েকে দেখে তোমার কথা বড্ড বেশি মনে পড়ছে। বাচ্চাটা দেখতে ঠিক তোমারই মতো। আমি এতটাই হতভাগা, নিজের বাচ্চাকে নিজের হাতে নষ্ট করেছি। এখনো সেই রাতের কথাগুলো ভুলতে পারি না। তোমাকে দেওয়ার প্রতিটা চরের আঘাত আমার কলিজাতে লেগেছে। পরের দিন যখন বাচ্চাটাকে ব্লাড দিলাম, সেদিন মনে হয়েছে আমার খুব কাছের কাউকে রক্ত দিচ্ছি। বাচ্চাটার জন্মদিনে বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিতেই তোমার শরীরের গন্ধ পেলাম, কিন্তু যখনই সিঁড়িতে তোমার মতোই কাউকে দেখলাম, তখন সত্যি ভেবে নিয়েছিলাম আল্লাহ আমার ডাক শুনেছে। আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম, কিন্তু যখন শুনলাম তুমি মিলি নও, তুমি তানিয়া, আমাকে চেনো না, তখন আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। আবার যখন বরকত সাহেব এসে তোমার হাত ধরলো আমার কাছে, তখন মনে হয়েছিল কে যেন কলিজাটা দুমড়ে মুচড়ে ছিঁড়ে নিয়ে গেল। তুমি নেই জেনেও নিজের অজান্তেই পাগলামি করেছি, আর বাসায় এসে কেঁদে বুক ভাসিয়েছি। পরের দিন ঠিক করলাম তোমার জন্য লেখা ডায়েরিটা তানিয়া আপুকে দিয়ে তোমার কাছে চলে যাব। আমি যে আর পারছি না, মৃত্যুর পথ বেছে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। তোমাকে ছাড়া যে এখন আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কষ্টটা আরও বেশি হয় যখন তোমারই মতো তানিয়া নামক মেয়েটাকে তার স্বামীর হাত ধরে আমারই সামনে দিয়ে হেঁটে যায়। তখন বড্ড বেশি তোমার কথা মনে পড়ে। কি করব, আমি তোমাকে ছাড়া আর যে বাঁচতে পারছি না। তাই তোমাকে নিয়ে লেখা শেষ অবলম্বনটা তোমাকে মনে করে তানিয়া আপুকে দিয়ে গেলাম। ডায়েরিটা পড়তেই মিলির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মিলি ভাবছে তার একটা মিথ্যার জন্য আজ আমি মৃত্যুর কিনারায়। খুব কষ্ট হচ্ছে মিলির। আমার মুখটা বারবার ওর সামনে ভেসে উঠছে, ওর কানে বারবার বাজছে আমার শেষ কথাগুলো। হঠাৎ বাহিরে কিছু ভাঙ্গার শব্দ পেল। মিলি রুমের বাহিরে এসে দেখে নীলা কাঁদছে, খাবারের প্লেট ফেলে দিয়েছে। মিলি সান্ত্বনা দিয়ে বলল, মা রাগ করে না, খেয়ে নাও। আমাকে মা বলবে না, আমার বাবার কাছে নিয়ে চলো। তুমি আমার বাবাইকে কষ্ট দিয়েছো, তুমি আমার সাথে কথা বলবে না। প্লিজ নীলা, মা আমার, তোমার বাবার কিছুই হবে না। প্লিজ কান্না করো না, খেয়ে নাও।
আমার বাবাইকে কাছে নিয়ে চলো। আমি বাবাইকে না দেখিয়ে খাবো না। সবুজকে আসতে দেখেই মিলি ভাইয়া বলে কেঁদে দিয়ে বলল, ভাইয়া নিলয় বাঁচবে না, নিলয়কে ছাড়া আমিও যে বাঁচবো না। সবুজ কথাকে বুকে নিয়ে বলল, কান্না করিস না বোন, আল্লাহ তাআলা সব ঠিক করে দিবেন। তোর কান্না যে দেখতে পারি না। মা বাবাকে তো ছোটবেলায় হারিয়েছি, তানিয়াকেও প্রথম দেখাতেই হারিয়ে ফেলেছি। তোকে খুন করার জন্য রোজা নামের মেয়েটা কন্ট্যাক্ট করেছিল। তোকে খুন করতে এসে তোর গলার লকেট দেখে চিনে ফেলি তুই আমার ছোটবেলায় হারিয়ে যাওয়া বোন মিলি। কিন্তু ঠিক সেই সময় তানিয়াকে গাড়ির নিচে চাপা পড়তে দেখি। তোর চেহারা তানিয়ার মতোই ছিল। যখন দেখলাম তানিয়া রাস্তার পাশে পড়ে আছে, দৌড়ে বুকে টেনে নেই। সন্ত্রাসী ছিলাম, মানুষের রক্ত দেখলে হাসি পাইতো, কিন্তু যখন নিজের বোনটার রক্তে আমার শার্ট ভিজে যাচ্ছিল তখন বুঝেছি আপন মানুষদের রক্ত শুধু তাদের শরীর থেকে ঝরে না, আপন মানুষটির কলিজা থেকেও ঝরে। তোকে আর তানিয়াকে পেয়ে আমি অন্ধকার রাস্তা থেকে সরে আসি। তারপর নিলয়ের বাবার প্ল্যান অনুযায়ী আমার মৃত বোন তানিয়াকে মিলি বানিয়ে নিলয়ের বাড়িতে পাঠাই। আর তোকে পাঠিয়েছিলাম বরকত ভাইয়ের সাথে প্ল্যান করে ঋত্বিকার মা বানিয়ে। কিন্তু এজন্য যে নিলয় আজকে মৃত্যুর মুখোমুখি হবে তা জানলে কখনো এতটা মিথ্যার আশ্রয় নিতাম না। নীলা দৌড়ে এসে মিলিকে জড়িয়ে ধরে বলল, চলো না বাবার কাছে, আমার সাথে বাবাই কথা বলবে। মিলিকে কিছু বলতে দেওয়ার আগেই নীলা মিলিকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গাড়ি চালাতে বলল। মিলি নীলাকে নিয়ে হসপিটালে আসতেই বাবার সাথে দেখা হয়। মারে কেমন আছিস? বাবা, আমি সত্যি অনেক বড় অপরাধী হয়ে গেলাম। নিজের স্বামীকে কোনো স্ত্রী এতটা কষ্ট দিত না। বাবা, আমি নিলয়কে ছাড়া বাঁচবো না। অন্যদিকে নীলা আমার রুমে এসেই বলতে লাগলো, বাবাই, ও বাবাই, কেমন আছো তুমি? বলবে না আমার সাথে কথা? জানো বাবাই, তোমাকে মম কষ্ট দিয়েছে বলে মামার সাথে আড়ি দিয়েছি, করেছে না বাবাই? বাবাই, তুমি আমাকে বুকে নিবে না? আমাকে জড়িয়ে ধরে আম্মু রাখবে না? একটা নার্স এসে বলল, মামুনি, এখানে কথা বলা যাবে না, চলে এসো। চুপ করেন তো, দেখছেন না আমি বাবার সাথে কথা বলছি? কথা বলবেন না, বাবাই রাগ করবে। ও বাবাই, তুমি জানো মা তোমার জন্য কত কান্না করে? আমি তোমাকে ছোটবেলায় থেকে দেখেছি মায়ের সাথে একটা ছবিতে। বাবাই, স্কুলের সব মেয়েরা তার বাবার সাথে ঘুরে বেড়ায়, তাদের বাবাই চকলেট আইসক্রিম কিনবে, আমি সব কিছু চিনি। তুমি কথা বলো বাবাই, তাহলেই হবে। কথা বলছো না কেন? দেখছো না মানে কাছে? প্লিজ বাবা, কথা বলো, আজকে চুপ করে থেকো না, আমাকে বুকে নাও, তোমার বুকে যেতে খুব খুব ইচ্ছে করছে। নীলার কান্না দেখে সবাই কাঁদছে। মিলির কাছে মনে হচ্ছে তার কলিজাটা ফেটে যাচ্ছে। কিছুক্ষণ পর আমি কেমন যেন করতে লাগলাম। ডাক্তার এসে দেখতেই আমি নড়াচড়া বন্ধ করে দিলাম। রুম থেকে বের হয়ে ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সরি, আমাদের হাতে কিছু করার নেই, আপনারা আল্লাহকে ডাকেন, আল্লাহ যদি চান সুস্থ করে দেবেন। ডাক্তারের কথা শুনেই মিলি বেহুশ হয়ে হসপিটালের ফ্লোরে পড়ে গেল। সবাই মিলিকে নিয়ে বেড শুয়ে দিল। নীলা গিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বাবাই বাবাই করে ডাকছে। নীলার কান্না দেখে সবাই কাঁদছে। আমার স্যালাইন দেওয়া বন্ধ হয়ে গেছে। ডাক্তার এসে আমার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে দিল, স্যালাইনটাও খুলে দিয়ে বলল, আমি আর কোনোদিন ফিরবো না। মিলি ভাবতে পারছে না আমি মারা গেছি। সবাই কান্না করছে। মিলি নিঃশব্দ হয়ে গেছে। নীলা কাঁদছে আর বলছে, বাবাই, কথা বলো বাবাই, কথা বলবে না আমার সাথে? আল্লাহ, তুমি তো বলেছো ছোট বাচ্চারা নির্পাপাই, তাদের কোনো পাপ থাকে না, তাদের কথা শোনো। আমার কথা শোনো না কেন? একবার আমার কথা শোনো, আমার বাবাইকে আমার কাছে ফিরিয়ে দাও। তুমি আমার বাবাইকে বলো কথা বলতে। মা দেখো, বাবাই কথা বলছে না, বাবাইকে কথা বলতে বলো। এদিকে সবাই আমার জানাজা করে কবরে নিয়ে যাচ্ছে। মিলি বাকরুদ্ধ হয়ে গেছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমার চলে যাওয়ার দিকে। মিলির কলিজাটা ফেটে যাচ্ছে। আজ একটি ভুলের জন্য আমি সারা জীবনের জন্য হারিয়ে গেলাম মিলির জীবন থেকে। মিলি নীলাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরছে। আমাকে কবরে নামালে মিলি আর থাকতে পারে না। দৌড়ে কবরের কাছে গিয়ে বলতে থাকে, আমি আমার স্বামীকে কোথাও যেতে দিব না, তোমরা কেউ আমার স্বামীকে দূরে সরিয়ে দিও না। মিলির চিৎকার শুনে আমার বাবা মিলিকে গিয়ে বলল,
কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? বাবা নিলয়কে কবর দিচ্ছে, প্লিজ ওকে কবর দিবেন না। ওকে ছাড়া আমি বাঁচবো না বাবা, সত্যি ওকে ছাড়া মরে যাব। মারে, তুই দুঃস্বপ্ন দেখেছিস। নিলয় মরে নিয়েও বেঁচে আছে। ডাক্তার আল্লাহকে ডাকতে বললো। আমি জানি তুই নিলয়কে অনেক ভালোবাসিস। এত কষ্ট দেওয়ার পরও তুই ওকেই ভালোবেসে গিয়েছিস। আল্লাহ তোর কথা রাখবেন। বাবা নিলয় কোথায়? নিলয় বেডে শুয়ে আছে, তুই ওর কাছে যা মা। মিলি দৌড়ে আমার বেডে এসে দেখে নীলা আমার বুকে শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, শরীরে স্যালাইন যাচ্ছে। মিলি আমার কপালে চুমু দিয়ে আমার পা ধরে কাঁদতে লাগলো। প্লিজ তুমি আমাকে ছেড়ে দিও না। কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া? তুমি যে আমার জীবন মরণ, তুমি যে আমার ভালোবাসা। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও। আমার বেঁচে থাকার অবলম্বনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। কিছুক্ষণ পর ভোরের আলো পড়তেই ডাক্তার এসে আমার অক্সিজেন মাস্ক খুলে দিল আর বলল, নিলয় আর কোনোদিন ফিরে আসবে না, ও চলে গেছে। না, আমার নিলয় আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমি বিশ্বাস করি না তুমি আমাকে ছেড়ে যেও না। আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার বুকেই যে আমার শেষ ঠিকানা। প্লিজ কথা বলো, চুপ করে থেকো না। কথা বলো নিলয়, কথা বলো। মিলি কাঁদতে কাঁদতে আমার কপালে গিয়ে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। এদিকে কে যেন মিলিকে শক্ত করে জড়িয়ে ধরলো। মিলি চেয়ে দেখে আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলছি, আমি কি আমার পিচ্চি বউটাকে রেখে মরতে পারি? আমি যে আমার পিচ্চি বউটাকে বড্ড বেশি ভালোবাসি, আমার পিচ্চিটাকে কি জড়িয়ে ধরতে পারি? যা দুষ্টু কোথাকার। আমার বুকে মুখ লুকালো। এই কি করছো? শার্ট তো ভিজে গেল। ভিজুক, তুমি আমাকে কেন এত কষ্ট দিলে? তুমিও তো আমাকে কম কষ্ট দাওনি। 5 বছর তোমাকে ছাড়া কাটিয়েছি, তাই আমিও ডাক্তারকে সব কিছু বলে ডাক্তারের সাথে প্ল্যান করে এসব করেছি। তবে অ্যাক্সিডেন্ট কিন্তু সত্যি সত্যি হয়েছিল। আচ্ছা, সত্যি যদি আমি হারিয়ে যেতাম? মিলি আমার মুখ হাত দিয়ে চেপে ধরলো। কি বলছো? তাহলে আমার কি হতো? এখনো তো বাসর রাত বাকি, আর এখন আমি কিন্তু পিচ্চি বউ না। আমি হেসে দিয়ে মিলিকে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ, তুমি আমার পিচ্চি বউ না, তুমি আমার পিচ্চি বড় বউ। হঠাৎ দুজনের মাঝখানে ঢুকে নীলা বলল, বাবাই মাথায় শুধু আদর করবে, আমাকে করবে না? নীলাকে কুলে নিয়ে বললাম, ওরে আমার সোনা পাখি, গল্পটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে আমার জীবন সার্থক। সবাইকে ধন্যবাদ। পরবর্তী আরও নতুন নতুন গল্প শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।